আমি এটা শুনে এসেছি এবার এই মিডল ইস্টে দু একটা জায়গায় যে একই জবে আপনার বাংলাদেশি একজন সিটিজেন বা মহিলাকে ওরা দিবে হরেন কথার কথা 800 রিয়াল, হ্যাঁ, সৌদিতে, ইফ ইট ইজ ইন সৌদি। সেম কাজ ফিলিপিনের একজনকে তারা দিচ্ছে 2400 রিয়াল মাসে, 3 গুণ বেশি। 3 গুণ বেশি। এর মধ্যে আবার যে কিনা চাকরি দিবে তার কোনো সে involvement এই ইকুয়েশনটার মধ্যেই হয়তো নাই। আমাদের ইউথদের ফিউচার এমপ্লয়মেন্ট সেক্টর কোন দিকে আসলে গ্রো করবে বেশি মনে হচ্ছে আপনার? ওই মাইন্ডসেটটা এখনো আসে নাই যে ছেলে বা মেয়ে বিদেশ চাকরি করে এটাই হলো গ্রামে সম্মান। চাকরিটা কি করে, কিভাবে আছে ওইখানে, কত টাকা কামাচ্ছে এবং কি পরিমাণ নির্যাতনের শিকার হয়ে বাসায় টাকা পাঠায়, এটা কারো কাছে ম্যাটার করে না। এমপ্লয়ীদের বলি বা লেবারদের আসলে স্কিল ডেভেলপমেন্টের জায়গায় আসলে কি ধরনের রেভলিউশনটা আসলে আসা উচিত? একটা পার্টি বলতেছে যে সাপ্লাই সাইড ইউনিভার্সিটি, যে আমরা যা শিখাই সেটার শেখার পরও জব পায় না। আরেকটা পার্টি বলতেছে যে তারা যা শেখায় সেটা আমাদের পুরোপুরি কাজে আসে না। তাহলে দিস টু পার্টিস নিডস টু ওয়ার্ক টুগেদার। প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলোর ব্যাপারে আমার আবার একটা অভিজ্ঞতা বলেন বা নলেজ বলেন, সেটা হচ্ছে যে এদের বিজনেস মডেলগুলো হলো খুব দুর্বল। যেসব সেক্টরে লেবার আছে তাদের কিন্তু ওই সেক্টরগুলোতেও অটোমেশনের একটা প্রভাব পড়ছে। আমরা সবসময় এটা দেখেছি যে যখন কম্পিউটার এসেছে তখন আমরা চিন্তা করেছি যে এই বুঝি মানুষের আর কোনো কাজ থাকবে না, উল্টা কাজ বেড়েছে। উল্টা কিন্তু কাজ বেড়েছে। প্রিয় দর্শক, এইটকাস্ট স্টুডিওতে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমাদের সাথে আছেন জনাব নাজমুল হোসেন অভি। উনি লেবার ইকোনমিস্ট, কাজ করছেন আইএলওতে। অভি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। অভি, আমরা এইটকাস্ট স্টুডিওতে মূলত শিক্ষার সাথে যে ফ্যাক্টরগুলো জড়িত, যেসব বিষয়গুলো আসলে আমাদের শিক্ষাকে প্রভাবিত করে, দেশের শিক্ষার মানে যেই আমাদের টার্গেট, আমরা আসলে স্কিলড লেবার তৈরি করতে চাই থ্রু এডুকেশন সিস্টেম, এবং স্কিল ওয়ার্কফোর্স তৈরি করতে চাই, যাতে করে তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব নিতে পারে, তারা দেশের ইকোনমিকে সচল রাখতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এইটকাস্ট স্টোরিতে একজন লেবার ইকোনমিস্টের ইনসাইটগুলো আমরা যদি পাই, তাহলে নিশ্চয়ই আমাদের যারা দর্শক আছে, যারা অডিয়েন্স আছে, আমাদের শিক্ষকরা আছে, শিক্ষার্থীরা আছে, এবং আমাদের পলিসি মেকাররা এখান থেকে অনেকগুলো তথ্য নিতে পারবে, যাতে করে তাদের সেই কার্যক্রমে এটা একটা ইম্প্যাক্ট পড়ে। যারা বর্তমানে শিক্ষার্থী তারাই তো ধরেন কয়েক বছর পরে বা দীর্ঘমেয়াদে তারাই হচ্ছে আমাদের দেশের জনশক্তি, তাই না? যাদেরকে আমি লেবার বলে থাকি। লেবার শব্দটার সাথে যদিও একটু মানে মানুষের এক ধরনের মানে শিক্ষার সাথে লেবারের সম্পর্কটা ওইভাবে যায় না, কিন্তু যারা পড়াশোনা করে কাজ করে আর যারা পড়াশোনা না করে কাজ করে, সবাইকে যদি আমি একটা মানে ডেফিনেশনে ফেলি, এখানে হয়তো একটা শব্দ বা দুইটা শব্দ খুবই পরিচিত, ব্লু কলার অ্যান্ড হোয়াইট কলার। আপনি যদি এটাকে একটু ব্যাখ্যা করেন, আসলে হোয়াইট কলার কারা আর ব্লু কলার কারা, কারা কোন ধরনের লেবার, বা বাংলাদেশের লেবার মার্কেটের সিনারিটা আসলে কি? ধন্যবাদ সিফাত আপনাকে, এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে বাংলাদেশে আমাদের যেটা সব থেকে বড় শক্তি, যে অনেক বেশি জনসংখ্যার দেশ আমরা, একটা ছোট ল্যান্ড সাইজে, এবং আরেকটা বড় শক্তি হলো আমাদের যুব সমাজ এবং সম্প্রদায়ের শেয়ারটা টোটাল জনসংখ্যার মধ্যে সব থেকে এখনও বেশি। তো এই প্রেক্ষিতে এই প্রশ্ন এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার প্রশ্নের উত্তর, ওই হোয়াইট কলার ব্লু কলার, এটা অনেকটা ঠিক এরকম। এটা সত্যি কথা যে ওই লেবারের বিষয়টা যখন বলছিলেন, আমরা কাজ করতে যেয়ে বিভিন্ন সময় খেয়াল করেছি যে আমরা এখনও মানসিকভাবে হয়তো মনে করি যে লেবার মানেই হলো যারা আসলে নিম্ন শ্রেণীর, ইনফর্মাল, অপ্রাতিষ্ঠানিক খাতে, বা যারা একটু গায়ের শক্তিতে কাজ করছে, বা দিনে দিনে দিন মজুরের কাজ করছে, হ্যাঁ, কনস্ট্রাকশনে কাজ করছে, এদেরকে লেবার। আর বাকিরা বোধহয় লেবার না, ওরা কর্মকর্তা বা কর্মচারী। এখন ঘটনা হচ্ছে কর্মচারীও লেবার, যে আমার অফিসের সব থেকে উপরের পজিশনে সেও আসলে লেবার, এবং যে হলো একটা শহরে ছোটোখাটো একটা চায়ের দোকান চালাচ্ছে সেও লেবার। এখন
একেকজনের এমপ্লয়েড থাকার অর্থাৎ শ্রমবাজারে থাকার ধরন একেক রকম। একেক চাকরির দক্ষতা একেক রকম লাগে এবং একেক ধরনের জবের ডেজিগনেশন একেক রকম থাকে, হ্যাঁ? এই জায়গায় যদি একটু জাস্ট বলি, মানে যারা উপার্জন করছে বিভিন্নভাবে, মানে যারাই উপার্জন করছে তারা নির্দিষ্ট একটা দক্ষতা বা একটা সেক্টরকে চুজ করে করছে, এবং তারা সবাই আসলে তাদের ফিজিক্যাল এবং মেন্টাল লেবারটা আসলে দিচ্ছে ফর দ্য আর্নিং, ফর দ্য এমপ্লয়মেন্ট, দ্যাট ইজ দ্য লেবার, রাইট? এক্স্যাক্টলি। এবং অনেক ক্ষেত্রে এটাও লেবার হতে পারে যে আমাদের বাসায় যে আমাদের একটা বড় অংশ আমাদের মহিলারা যে কেয়ার যে Giving করছে। ইকোনমি কেয়ার গিফট করছে, সেবা প্রদান করছে, যেটার আসলে কোনো মজুরি নাই বা সাইজ অফ দ্য ইকোনমি মেজার করা এক্স্যাক্টলি, যায় না। বাট এটা ইকোনমিতেও বোঝা যায় না, কিন্তু দিন শেষে তারাও কিন্তু হোম মেকার, হ্যাঁ? এবং বাসার যে কাজগুলা, গৃহস্থলীর কাজগুলা, বাচ্চাদের দেখাশোনা, পড়ালেখা করানো, রান্না বান্না, তো এগুলোও কিন্তু এক ধরনের লেবার। কিন্তু এটাকে আপনি এমপ্লয়মেন্ট বা চাকরি বা দেশে তারা এমপ্লয়েড আছে কিনা, হ্যাঁ, সেটাতে আপনি দেখাতে পারবেন না, কিন্তু ওটাও এক ধরনের লেবার। সো মূল কথা, যেই তার শ্রমকে কোথাও নিযুক্ত করে, সেটা থেকে উপার্জন হোক অথবা না না হোক, হোক, সেই দুইটাই। আসলে এক ধরনের লেবার অর্থনীতিতে বা সিস্টেমে দিচ্ছে। আর হোয়াইট কলার ব্লু কলার, যেমনটা আমি উদাহরণ দিচ্ছিলাম, যে হোয়াইট কলার জব হিসেবে আসলে সত্যি কথা এই ডিসক্রিমিনেশনগুলো কিছুটা ওয়েস্টার্ন কালচার থেকে বড় করা। এগুলো আসলে আমাদের যে আদিম যে সোসাইটি, আমাদের এই উপমহাদেশে এই ডিসক্রিমিনেশন বা ডিস্টিংশনগুলো ওভাবে ছিল না। কিন্তু পরে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, তখন চলে আসে যে যারা একটা ইন্ডাস্ট্রির উপরের দিকে ম্যানেজমেন্ট লেভেল, হ্যাঁ, ডিসিশন মেকিংয়ে, স্ট্র্যাটেজিতে থাকবে, তারা হোয়াইট কলার। আর যারা একদম কলকারখানায় উৎপাদন করবে, তারা হলো ব্লু কলার, হ্যাঁ। সো বাট মূল পার্থক্যটা হলো যে একটা বড় ডিস্টিংশন স্কিল নিয়ে দেখা যায়, যে হোয়াইট কলারের লোকজনের স্বাভাবিকভাবে স্কিলটা ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল একটু হায়ার। ক্রিটিক্যাল থিঙ্কিং, পড়ালেখা বা তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বা তাদের ধরেন টোটাল যে শিক্ষাগত যোগ্যতা, প্রিপারেশন এবং ভ্যালু এডিশন, ওই যেই ক্ষেত্রেই সে চাকরি করছে সেখানে অনেক উপরের দিকে থাকে। আর যারা ব্লু কলার, হ্যাঁ, তাদেরটাও সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ তারা দিন শেষে উৎপাদন করে এবং উৎপাদনের সব থেকে যেই টায়ারে তারা থাকে, সেখানে কাজ না করলে আসলে কোনো ব্যবসা বা কোনো চলবে না। প্রতিষ্ঠান চলবে না। তো ওইখানে তাদের শ্রমটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এদেরকে এই ধরনের কর্মজীবীদেরকে আপনার ব্লু কলার বলা হচ্ছে। কিন্তু আমাদের দেশের অর্থনীতির মতো অন্য ডেভেলপিং কান্ট্রির সব অর্থনীতিতেই ইনফর্মাল যে ইকোনমি, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক, যারা নিজেরা কাজ করছে, ছোট অর্গানাইজেশন বা কন্ট্রাকচুয়াল বেসিসে করছে, হ্যাঁ, কোনো রকম বেনিফিটস নাই, সোশ্যাল প্রোটেকশন নাই, হ্যাঁ, আবার ধরেন কৃষিক্ষেতে দিনমজুরের মতো কাজ করছে বা 2 মাস কাজ করে বছরে, হ্যাঁ, এরকম যারা করছে, বা ছোট মোবাইলের রিচার্জের দোকান, হ্যাঁ, বা নীলক্ষেতে ফটোকপির দোকান, তো এগুলো অপ্রাতিষ্ঠানিক খাত। তো এই খাতে যারা কাজ করছে, এইগুলোকেও আসলে ব্লু কলার হিসেবে ধরা হয়, হ্যাঁ, জি। রাইট। সুন্দর একটা প্রসঙ্গ এই আপনার ডিসকাশন থেকে যেটা পেলাম, যে বাংলাদেশের মানে লেবার সাইজটা যদি বর্তমানে চিন্তা করি, এটা অলমোস্ট 60 মিলিয়ন, মানে অলমোস্ট 6 crore বাংলাদেশের যে পপুলেশন সাইজ, লেবার পপুলেশন সাইজ, অ্যাক্টিভ যারা কাজ করছে। তো কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, আমাদের আসলে মানে এই সেক্টরের, মানে আমরা তো ইকোনমিক্সে নর্মালি দেখি যে 3টা সেক্টরকে হাইলাইট করা হয়: এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস। তো বাংলাদেশে হিস্টোরিক্যালি লাস্ট 10 to 20 ইয়ার্সে আমরা দেখছি যে সার্ভিস সেক্টরের একটা ঝোঁক আমাদের, যেটা মোস্টলি ব্লু কলার বেসড, হ্যাঁ, সার্ভিস সেক্টরের একটা ঝোঁক আছে। কিন্তু আমরা যদি আমাদের পপুলেশনের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা শুনে থাকি, যেটা 2035 সাল বা 37 সাল নাগাদ হয়তো শেষ হবে, মানে এই সময়ে হয়তো আমাদের যুবকদের সংখ্যা অনেক বেশি যারা কাজ করতে আসলে সক্ষম। এরপরে তো আস্তে আস্তে বয়স্কদের সংখ্যা বাড়তে থাকবে, ডিপেন্ডেন্সের সংখ্যা বাড়তে থাকবে। তো এই সময়ে এসে আসলে সার্ভিস সেক্টরে কি গ্রো করার কথা, নাকি আমাদের দেশের যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যে এগ্রিকালচার আমরা একটু স্ট্রং বলে থাকি, এগ্রিকালচার বেস কান্ট্রি, কিন্তু সেখানে লেবার কমে যাচ্ছে, সার্ভিসে আসতেছে, আবার ইন্ডাস্ট্রির যেই গ্রোথ হওয়ার কথা সেটা হচ্ছে না। একই সাথে আমরা অর্থনীতির একটা টার্গেটও সেট করে রাখছি যে 2040-50 সাল নাগাদ আমরা তো উন্নত একটা দেশে রূপান্তরিত হব। তো এই কনটেক্সটগুলো মাথায় রেখে যদি আমরা একটু বলি যে আমাদের ইউথদের ফিউচার এমপ্লয়মেন্ট সেক্টর কোন দিকে আসলে গ্রো করবে বেশি মনে হচ্ছে আপনার? এটা কি সার্ভিসে বেশি যাবে, নাকি ইন্ডাস্ট্রিতে যাবে,
নাকি এগ্রিকালচারে আমরা আবার সুইচ ব্যাক করব, হ্যাঁ, যেহেতু ফিউচারে আসলে খাদ্য নিরাপত্তা একটা বিষয়। সো আপনি এজ এ লেবার ইকোনমিস্ট কিভাবে দেখছেন আসলে এই গ্রোথটা? না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন এখন আইডিয়ালি বাংলাদেশের যেই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যে এটা একটা সময় ২৬-এর দিকে এটা ওই স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে অফিসিয়ালি যাওয়ার যাবে কথা, হ্যাঁ। বা যাওয়ার চিন্তাভাবনা আছে বা ছিল। এর পূর্ববর্তী সময় থেকে কিন্তু আমরা দেখেছি যে ২৬ পর্যন্ত একটা টার্গেট আছে যে মধ্য আয়ের দেশে যাওয়া। তারপর এটা ৩১-এর দিকে আরেকটা টার্গেট আছে যে উচ্চ মধ্যম আয়। তারপর ৪০ আপনি যেটা বললেন উন্নত দেশ তো হওয়ার একটা লক্ষ্য আমাদের আর কি মোটিভেশন বা ড্রাইভ ছিল বা আছে এখনো আমি বলব। এবং এটা ন্যাচারাল, এটা একটা ন্যাচারাল প্রসেসে সব দেশ, দেশেরই তো একটা হ্যাঁ, এই লক্ষ্যমাত্রা থাকে। ট্রানজিশনগুলো হয়। কিন্তু সেই ট্রানজিশনের জন্য কিন্তু পৃথিবীর সব দেশেই এবং সবখানেই অর্থনীতির ট্রান্সফরমেশনটা যে স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন যেটাকে বলে, তো এই স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন কিন্তু বোঝাই হলো যে আপনার এগ্রিকালচার সেক্টরটার থেকে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি হবে। এবং এটার একটা বড় কারণ হলো পৃথিবীব্যাপী ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ম্যানুফ্যাকচারিং যত বেশি হবে তত হলো ফর্মাল জব, যেই জবগুলাকে ওই যে আপনার ডিসেন্ট ওয়ার্ক বা শোভন কর্ম বলে, সেইগুলা তত বাড়বে। বেশি বাড়বে। হ্যাঁ, এবং ওই ইনফর্মাল অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক জবগুলা কমতে থাকবে। হ্যাঁ, তো এটা ন্যাচারালি এটা হওয়ার কথা। কিন্তু আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে আপনি যেটা বললেন যে ট্রেন্ড বলছে যে আমার ২০২২ সালের যে শ্রম জরিপ, সেখানে দেখা গেছে যে কৃষি খাতে এখনো আমাদের লেবার শেয়ার অনেক বেশি এবং সার্ভিস সেক্টরে আমাদের লেবার শেয়ার এখনো অনেক বেশি এমপ্লয়মেন্টের। স্টিল মানে অপ্রাতিষ্ঠানিক জায়গাটি আমাদের জি 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 ডমিনেট জি জি করছে। স্টিল অপ্রাতিষ্ঠানিক এবং হলো মূলত ওই দুটি বড় সেক্টর, একটা হচ্ছে এগ্রিকালচার আর একটা হচ্ছে সার্ভিস। এখন সার্ভিসের একটা বড় অংশ আবার এখানে পাবলিক জব আছে, আবার এখানে সার্ভিসের সাথে যেই আদার ফ্যাসিলিটিসগুলো থাকে ওগুলোর লিঙ্ক আছে, যেখানে অপ্রাতিষ্ঠানিক খাতে যে চাকরিগুলো সেগুলো বেশি। এগ্রিকালচারেও কিন্তু তাই, কারণ আমরা তো এগ্রিকালচার ম্যানুফ্যাকচারিং করি না, আমরা তো এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি, আমরা শুধু প্রোডাকশন বেসড। তো যেহেতু এগ্রিকালচারে আমাদের ম্যানুফ্যাকচারিং নাই, তো আমাদের কিন্তু বেশিরভাগই ওই সাবসিস্টেন্স ফার্মিং, হ্যাঁ, একটুখানি গ্রামের লোকজন যেভাবে অপ্রাতিষ্ঠানিকভাবে এই কৃষি কর্মকাণ্ড করে ওখানে বেশি জড়িত। কিন্তু এখানে সমস্যাটা হলো এগ্রিকালচার সেক্টরের উৎপাদনশীলতা কিন্তু খুব কম, অর্থাৎ লিমিট আছে। আপনি যদি দেখেন যে জিডিপিতে কন্ট্রিবিউশন ওয়াইজ আমার ধারণা এগ্রিকালচারে 10 থেকে 11% শেয়ার হলো জিডিপিতে এগ্রিকালচার সেক্টরের, কিন্তু সেখানে আমার এমপ্লয়মেন্ট সব থেকে বেশি। তো তার মানে কি, যেখানে আমার গ্রোথ কম সেখানে যদি আমার কর্মসংস্থান সব থেকে বেশি থাকে, তার মানে হলো যে আমাদের যারা কর্মরত অর্থাৎ যারা এমপ্লয়েড পপুলেশন, ইউথ, এদের ইনকামও অনেক কম এবং এদের উৎপাদনশীলতা কম এবং এদেরকে আমরা ঠিকমতো ব্যবহারই করতে পারছি না। অন্য ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস, এবং ম্যানুফ্যাকচারিংয়ে কিন্তু জিডিপির কন্ট্রিবিউশন অনেক, আমি এক্স্যাক্ট নাম্বারটা মনে করতে পারছি না, বাট এগ্রিকালচারের তুলনায় অন্তত 3 গুণ বেশি। কিন্তু সেখানে আমার এমপ্লয়মেন্ট হলো আবার এগ্রিকালচারের তুলনায় ওই 5 ভাগের 1 ভাগ। তো অর্থাৎ যেখানে আমার গ্রোথ বেশি, প্রোডাক্টিভিটি হাই, সেখানে আমার কর্মসংস্থান খুবই কম যুবকদের জন্য, মহিলাদের জন্য স্পেশালি। ঠিক আছে, তো সেইখানে একটা বড় ডিফারেন্স কিন্তু ওইখানে হয়ে যায় যে যেখানে আসলে বেশি মানুষ কাজ করলে আমি ভালো ইউটিলাইজ করতে পারতাম আমার এই ডেমোগ্রাফিটা, আমার যুব সম্প্রদায়কে, সেখানে আমি সুযোগ দিতে পারছি না এখন। এবং সার্ভিস সেক্টরেও তাই, সার্ভিস সেক্টর কিন্তু স্ট্যাগনেন্ট, এখানে কিন্তু খুব বেশি গ্রোথ হওয়া সম্ভবই না সার্ভিস সেক্টরে, কারণ এগুলো মোস্টলি গভর্নমেন্ট ব্যাকড, গভর্নমেন্টের ফাইন্যান্স থাকে, পাবলিক জবস থাকে, সাইড কিছু অ্যাফিলিয়েটেড বিজনেসেস থাকে, ওখানে গ্রো করার চান্সেস কম। গ্রো করার চান্সেস হচ্ছে সব থেকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। এখন প্রবলেমটা যেটা হইলো যে এই সিচুয়েশনে 30-35 বছর ধরে কিন্তু দেখবেন বাংলাদেশে খালি একটা কথাই, অন্তত গত 15 বছর ধরে তো আমি শুনে আসছি যে আরএমজি ছাড়া আমাদের আর কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ওইভাবে তৈরি হয়ে ওঠে নাই। লেদারের কথা বলা হয়, লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে এখন, ইভেন বাইসাইকেলেও আমরা ইউরোপের মার্কেটে কিন্তু প্রথম 5টা এক্সপোর্টারের মধ্যে আমরা একটা, বাংলাদেশ ইউরোপিয়ান কান্ট্রিতে বাইসাইকেল। বাট এই সেক্টরগুলা আরএমজি ছাড়া অন্য সেক্টরগুলা কিন্তু এখনো ঠিক ওইভাবে উঠে আসে নাই, এবং উঠে না আসার কারণে কিন্তু ওইখানে ইনাফ জব
বা কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এখানে কি একটা মানে ফ্যাক্টর কাজ করছে কিনা, ধরেন আরএমজিতে যেভাবে আসলে মানে খুবই লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ, জি, জি, এখানে জি। প্রচুর মানুষ লাগে। অন্য অন্য সেক্টরগুলোতে হয়তো আমাদের মেশিনের ইনভলভমেন্ট বেশি, জি, জি, রেদার জি। হচ্ছে লেবার। হুম। সো হয়তোবা যেগুলো ধরেন আমরা রিসেন্টলি এটাও শুনছিলাম যে আইসিটি সেক্টর ইন্ডাস্ট্রি খুব বুম করবে, জি, জি, জি। এখানে সেমিকন্ডাক্টর বা বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহ, কিন্তু সেখানেও কিন্তু অনেক বেশি যে হিউম্যান লেবার লাগছে নট নেসেসারি, অনেক মানে অটোমেটেড মেশিনারিজ আছে, রোবোটিক্স এখানে যুক্ত হচ্ছে। তো এটা একটা রিস্ক, মানে আমি আমাদের ডেভেলপমেন্টের জন্য বা গ্রোথের জন্য যেরকম ইন্ডাস্ট্রিতে কম লেবার দেখছি, পাশাপাশি যেসব সেক্টরে লেবার আছে তাদের কিন্তু ওই সেক্টরগুলোতেও অটোমেশনের একটা প্রভাব পড়ছে, জি, যার জি, কারণে জি। আবার একটা আনএমপ্লয়মেন্টের রিস্ক থেকে হুম, যাচ্ছে, হুম, হুম। কিংবা স্কিলের গ্যাপ তৈরি হচ্ছে। জি, সো জি, জি। এইটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? না, না, আপনি এটা একদম ঠিকই বলেছেন যে আসলে আরএমজিতেও আমরা দেখেছি যে অনেক জব এখন নাই। হুম, কারণ যেই জবগুলো একদম লো স্কিল ছিল, হুম, নিম্ন দক্ষতার, হুম, ওগুলো এখন আর নাই অটোমেশনের কারণে বা মেশিনারিজ চেঞ্জ হওয়ার কারণে। হুম, কিন্তু তারপরও কিন্তু আমরা যেটা শুনতাম বা এক্সাক্ট ডেটা অনেক বছর ধরে যেটা জানি যে 4 মিলিয়ন লোক আরএমজি সেক্টরে কাজ কাজ করছে। করত। করতো। কিন্তু এখন কিন্তু ধরেন এটা ৩.৫ মিলিয়ন বা ৩ মিলিয়নের উপরে অন্তত আছে। মানে হুম, হয়তো ১ মিলিয়ন আমার কমে গেছে। হ্যাঁ? হুম, কথার কথা আমি যদি অ্যাসাম্পশন করি কিন্তু হুম, একদম তো কাট হয় নাই। কারণ হুম, আমরা এখনো অনেক হেভি ভলিউমে কিন্তু এক্সপোর্ট করি। রাইট। এবং ঠিক সব ধরনের ফ্যাক্টরিতেই কিন্তু একই রকম অটোমেশন নাই। হয় নাই। হুম, হয়তো লিডিং কিছু ফ্যাক্টরি যেইভাবে কুইকলি অটোমেশনে যাচ্ছে, হুম। আ ইনভেস্টমেন্ট অনেক হাই, হ্যাঁ? ইনভেস্টমেন্ট যাদের অনেক হাই ওইখানে যাচ্ছে। হুম, যেগুলো বেশি ক্যাপিটাল ইনটেনসিভ, হ্যাঁ? হুম, কিন্তু এটার একটা ফ্যাক্টর থাকবে। কিন্তু এখানে কিন্তু একটা ইকোনমিস অফ স্কেল এর বিষয় আছে। হুম, হুম, আমার লেদারের যেই পরিমাণ এক্সপোর্ট করার ক্যাপাবিলিটি আছে, হুম, সেই পরিমাণ কি ফ্যাক্টরি আমার এখানে আছে কিনা? মানে আমার যদি যেখানে একটা ইন্ডাস্ট্রিতে আমার এই মুহূর্তে ২০ টা ফ্যাক্টরি এক্সপোর্ট করে লেদারে কথার কথা, হুম, হাইপোথেটিক্যালি, হুম। আমার যদি ফ্যাক্টরির ২০ টার জায়গায় ২০০ টা হয়ে যাবে। ২০০ টা হয়, অনেক তখন ভ্যালু। কিন্তু আমার মানে কর্মসংস্থান বাড়বেই। এবার এআই অ্যাবসলিউটলি। আসুক বা হয়তো লেবার ইনটেনসিভ না হয়ে ক্যাপিটাল ইনটেনসিভ হয়, একটা ফ্যাক্টরিতে আগে ১০০ টা লোক লাগার কথা সেখানে হয়তো এখন ৪০ টা লাগবে। হুম। কিন্তু তারপরেও তো আমার নাম্বার অফ ফ্যাক্টরি এক্সাক্টলি যদি বাড়ে নাম্বার তাহলে অফ তো লাগবে। ফ্যাক্টরি এবং সেক্টরটা যদি বুম করে, হুম, হুম। তাহলে তো আমি কিছু মানুষকে এখানে আরো অ্যাকোমোডেট আরো করতে অনেক পারবো। দারুণ মানে আসলে আইডিয়া এখানে হতে পারে। লাইক একটা ফ্যাক্টরিতে শুধুমাত্র ওই মানে যেই ধরনের লোক এখন লাগছে, হুম। যেহেতু আমাদের টেকনোলজি বুম করছে, আমাদের ডিজাইন সেক্টরে কিন্তু অনেক মানে জি, জি, জি। ক্রস কাটিং লোক এখানে যুক্ত হবে। হুম? অ্যাবসোলিউটলি, যেটা আগে হয়তো ট্র্যাডিশনাল থাকতো, এখন অনেক অ্যাবসোলিউটলি। চিন্তা। যেমন আমি যদি ধরি যে একটা মানে জুতার ডিজাইন করতে আগে একজন মিস্ত্রি চিন্তা করতো। এখন সে হয়তোবা এআই দিয়ে ডিজাইন করবে। কিন্তু যে ডিজাইনটা করবে তাকেও তো এমপ্লয় করতে হবে। তাকে এমপ্লয় করতে হবে মানে এবং এখানে কিন্তু একটা খুব মজার উদাহরণ আছে। হুম, আমরা সবসময় এটা দেখেছি যে যখন কম্পিউটার এসেছে তখন আমরা চিন্তা করেছি যে এই বুঝি মানুষের আর কোনো কাজ থাকবে না। উল্টা কাজ বেড়েছে। উল্টা কিন্তু কাজ বেড়েছে। আমরা হুম, যখন ইন্টারনেট আসলো, তখন গুগল আসলো, তখন ইউজ করা যখন আমরা তো ঠিক আসলে কাছাকাছি একই জেনারেশনের। হুম, আমরা কিন্তু ওই আপনার অ্যানালগ যুগটাও পেয়েছি, আবার হুম, ডিজিটাল যুগটা আমাদের সময়ই কিন্তু আস্তে, আস্তে করে এসেছে। জি, হ্যাঁ, কারণ আমি মনে আছে যে আমরা হইলাম সেই যুগের যারা নীলক্ষেত এবং আজিজ সুপারমার্কেটে যে আমরা বই কিনতাম। হ্যাঁ, কারণ তখনও ওই উইকিপিডিয়া বা কিছুই গুগলে ছিল না। এত এভেইলেবলও ছিল না এবং ওই সাইবার ক্যাফে নামে একটা জিনিস ছিল। ওখানে যে বই ডাউনলোড দিলে ওই ডাউনলোড হতে সারাদিন লাগতো একটা ৫ হ্যাঁ, মেগাবাইটের বই। ততক্ষণে একটা বই পড়া হয়ে যেত। ততক্ষণে আমাদের আজিজ মার্কেটে যে বই পড়ার অনেক দূর আমরা শেষ করতে পারতাম। রাইট। তো এই কনফিউশন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে ইন্টারনেট বাসায় আসার পর বা স্মার্টফোনের পর মানুষের কিন্তু স্পেস বেড়েছে। অন্য হুম, অনেক জব যেগুলো হয়তো এখন আমি বুঝি না বা জানি না, হুম, হুম, সে এক্সপ্লোর বাড়ে। আর যখন একটা ক্যাপিটাল ইনটেনসিভ ইন্ডাস্ট্রিতে আপনার নতুন, নতুন টেকনোলজি আসবে, হুম, সেগুলো কিন্তু ম্যানেজ করার লোক লাগবে। রাইট। সেটার একটা ম্যানেজমেন্ট লাইন থাকে এবং সেখানে মেইনটেন্যান্স এর লোক লাগে। হুম, সো একটা জিনিস অবশ্যই হবে যে লো স্কিল জবগুলা কমবে। কমবে হুম, এবং এটা ন্যাচারাল, হ্যাঁ? হুম, কারণ এখন থেকে ৮০ বছর আগে যেই মানুষটা আরএমজি সেক্টরে ধরেন সুইং মেশিনেই ঢুকতো। হুম, হুম। সে সুইং মেশিন দিয়ে বের হইতেছে। সে সুইং মেশিন হয়েই হয়তো সে তার রিটার্ন। রিটায়ারমেন্টের কাছাকাছি বা ১৫ বছর কাজ করে ওখান থেকে বের রাইট। হইছে। তো ২০০০ এর পর যারা সুইং মেশিন অপারেটর হিসেবে ঢুকেছে, হুম, ওই তখনকার সুইং মেশিন আর এখনকার মেশিন কিন্তু অনেক পার্থক্য। অনেক ডিফারেন্ট এবং তার ওই স্কিলেও অনেক ডিফারেন্স আসবে। এটা কোয়াইট ন্যাচারাল। হুম, তেমনি আমার কাছে মনে হয় যেটা বললেন যে আরেকটা বড় ইনোভেশন হলো আপনি দেখেন যে
যেই মানুষগুলো অলরেডি আরএমডি সেক্টরে কাজ করছে, এদের বেসিক কিছু ওরিয়েন্টেশন প্রোডাকশন নিয়ে কিন্তু আছে। হয়তো সে আজকে আরএমজিতে আছে, এই গ্রুপটাকে যদি লেদারের অনেক ফার্ম বা ইন্ডাস্ট্রি স্ট্যাবলিশড হতে থাকে, একটা গ্রুপকে কিন্তু আপনি আবার ওইখানে অ্যাকোমোডেট করতে পারবেন। হয়তো একদম নতুন কাউকে নিয়ে আসা থেকে যেই পার্সনটা 5-6 বছর লাইনটা জানে, কালচারটা জানে, একটা ফ্যাক্টরি কিভাবে রান হয়, সুপারভাইজিং কি, রিপোর্টিং কি, টাইমিং কি, ডিস্ট্রিবিউশন কি, এগুলা কিন্তু জানে। এবং এটা অনেকটা ওই রকম যে আপনি এক টেলকোতে যে কাজ করছে বা একটা ব্যাংকে যে আছে, তাকে যদি আরেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে না হয়, সে কিন্তু অলরেডি অনেক কিছু জানে, কিছুটা অ্যাডভান্স। এই জায়গাতে খুবই ইন্টারেস্টিং একটা ইনসাইট আমার কাছে মনে হচ্ছে যে আসলে আলাপটাকে আমরা একটু যদি আরও একটু ব্রডার স্কেলে চিন্তা করি, যে ডেফিনেটলি হয়তো বা যে সেক্টরে আছে সে যদি ইনফ্যাক্ট কোনো একটা টেকনোলজি ইন্টারভেনশনের কারণে আনএমপ্লয়েড হয়, আমাদের সামনে বড় একটা সুযোগ এবং একই সাথে এটা চ্যালেঞ্জ যদি চিন্তা করি যে আসলে রিস্কিলিংয়ের ব্যাপারটা। আমাদের কারেন্ট এমপ্লয়ি যারা আছে বা ফিউচার এমপ্লয়ি যারা হবে, স্বাভাবিকভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে বা সার্ভিস সেক্টরেও কিন্তু অনেক ধরনের চেঞ্জেসগুলো আসতেছে, যেটাকে আমাদের অ্যাডাপ্ট করে নিতে হবে। সো মানে আমাদের আসলে মানে পলিসি লেভেল থেকে যদি চিন্তা করি, কিংবা প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে, এমপ্লয়িদের বলি বা লেবারদের আসলে স্কিল ডেভেলপমেন্টের জায়গায় আসলে কী ধরনের রেভলিউশনটা আসলে আসা উচিত। এখন তো আমরা দেখি যে গেট থেকে ইন্ডাস্ট্রি গেট থেকে রিক্রুটমেন্ট হয়, এবং রিক্রুটমেন্টের যে খরচ বা এদেরকে রিক্রুট করার পরে 3 মাস থেকে 6 মাস মিনিমাম একটা অ্যাটিটিউড বা ইন্ডাস্ট্রির এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে তাদের কিন্তু একটা বড় খরচ হয়ে যাচ্ছে। সো আমি যদি 2025 থেকে 30 থেকে 40 এভাবে চিন্তা করি, এই সময় আমাদের লেবার মার্কেটে যারা জয়েন করবে, তাদের আসলে লার্নিং অপরচুনিটিগুলো কি আছে বা হওয়া উচিত, এবং আমাদের যে মাইন্ডসেট, আমরা অ্যাজ এ ইভেন গ্রাজুয়েটও যখন কোনো একটা মার্কেটে অ্যাজ এ জব অ্যাপ্লিকেন্ট যায় বা এন্টারপ্রেনার তৈরি করে, তাদের তো অনেক গ্যাপ থাকে, ইন্ডাস্ট্রি নলেজটা থাকে না। তো এখানে আসলে ইন্ডাস্ট্রির আসলে কী রোল থাকবে ফর রিস্কিলিং আর স্কিল ডেভেলপমেন্ট, যদি আমি পিওরলি চিন্তা করি, আসলে এইখানটাকে এজ এ লেবার ইকোনমিস্ট আপনি আসলে কীভাবে দেখছেন, আসলে এইটাও কি একটা ইন্ডাস্ট্রির মতো করে কাজ করবে কিনা? না, এইটার একটা বড় সুযোগ আমাদের দেশে সবসময় আছে, এবং এটা কিন্তু প্রমাণ আছে। যে কোনো জায়গায় দেখবেন এখন অনেক বেশি অনলাইন কোর্স, অনেক বেশি এটা একটা বুম করছে, মাস্টার ক্লাস, অনেক বেশি মেন্টরশিপ। তো এগুলা খারাপ না, এগুলো ভালো, মানে এই যে এটা বুম করছে এবং এই মার্কেটটার দরকার আছে। এখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে এগুলা অনলি ইজ এ solution to your supply side problem. This is a two-way solution to this kind of problem. কারণ সাপ্লাই হচ্ছে আপনার, আমরা জানি মানুষের স্কিল নাই, বা উনি হয়তো একটা জায়গায় পড়াশোনা করছে কিন্তু খুব ফ্যান্সি এক্সেলের কাজ হয়তো শিখে নাই ওই মাস্টার্স বা ওই ব্যাচেলারটায়, যেটা ইন্ডাস্ট্রিতে লাগে। হ্যাঁ, এবং ধরেন হয়তো সামওয়ান ওয়ার্কিং ইন সাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তার হয়তো একদম ভালো ইংলিশ স্পিকিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই লেসনগুলা কোর্সগুলা নাই, তো আমরা সাপ্লাই দিচ্ছি। কারণ আমি একটা কাজ পারি, আমি হয়তো যারা পারে না তাদেরকে চিন্তা করলাম যে তাদেরকে আমি এটা শিখাবো, এটা খুব ভালো, কারণ অ্যাটলিস্ট আমি স্কিলটা শেয়ার করছি। প্রবলেমটা কোথায় হয়, এই মডেলগুলো ফেল করে, একটা বড় কারণ হলো আপনি এমপ্লয়ারদেরকে ইনভলভ করেন না। হ্যাঁ, আমার ট্রেনিংটা হইতে হবে ডিজাইন কাস্টমাইজড ফর XYZ এমপ্লয়ার। আমি যদি আজকে 100 জনকে ট্রেন করি, আমি তখনই এটা হয়তো খুব সাকসেসফুলি করতে পারবো আমার যদি গ্যারান্টি থাকে যে এই 100 জনকে আমি ট্রেন করছি রবি বা গ্রামীণফোন বা XYZ এমপ্লয়ারের জন্য, এবং এই 100 জনকে আমি 3 মাস ট্রেনিং দেওয়ার পরে তারা এসে অ্যাসেস করে এখান থেকে 30 জনকে বা 40 জনকে তারা হায়ার করবে। এবং এই ওনারশিপ কখন তৈরি হয়, যখন আপনি ওই এমপ্লয়ারদেরকেও এই আপনার ট্রেনিংটায় ইনভেস্টমেন্টে আনতে পারবেন। কারণ আদারওয়াইজ যেমন ধরেন জার্মানিতে আমি আমার কিছু পরিচিত অনেকে যারা পড়াশোনা করেছে, স্পেশালি আপনি জানেন যে জার্মানি অটো মেকানিক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবিল ইন্ডাস্ট্রির এই ডিসিপ্লিনটা এবং ইন্ডাস্ট্রিটা অনেক শক্ত ওয়ার্ল্ড ওয়াইড। সো তাদের যে টপ ইউনিভার্সিটিগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে, তাদেরকে তারা বের হওয়ার 6 মাস আগে মার্সিডিজ
হায়ার করে নিয়ে নিয়ে নিচ্ছে। যায়। এবং শুধু হায়ার করে ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় নিয়ে যায় না, তারা ইউনিভার্সিটির ভিতরে যে ওই লাস্টের 6 মাস তারা আর কি কোর্স নিবে, তাদের ডিজাইন করে। হ্যাঁ, তাদের ইন্ডাস্ট্রিতে কোন স্কিলটা বেশি লাগবে সেটা আরও পড়ানো যায় নাকি, সেটার সেমিনার অর্গানাইজ করা যায় নাকি, ওইখানে গ্রুমিং করে। তো বেসিক্যালি মার্সিডিজ ইজ ইনভেস্টিং গোয়িং ইনটু দ্য ইউনিভার্সিটিস, রাইট, যাতে তারা ওইখান থেকে রেডি প্রোডাক্ট, পেতে পারে মানে আসলেই যাতে কাজ শুরু এক্স্যাক্টলি করতে পারে। এক্স্যাক্টলি রেডি প্রোডাক্ট। তা আমাদের দেশে এটা কই, আপনি হিউজ গ্যাপ। হিউজ গ্যাপ। এবং সব থেকে দুঃখ লাগে যেটা যে আমি তো আসলে এমপ্লয়ার ওয়ার্কার সবাইকে নিয়েই কাজ করার অভিজ্ঞতা হয়েছে, বা আমি এক সময় পলিসি অর্গানাইজেশনেও ছিলাম একটা লম্বা সময়। তো আমি একটা জিনিস চেঞ্জ হয় নাই ওভার দ্য লাস্ট 10-12 ইয়ার্স। হ্যাঁ, এখন ইউনিভার্সিটির লোকজনরা বলে যে আমরা তো ট্রেন করি, তারপরে তো জব আসলে ওদের নাই, ওরা জব পায় না। এখন এমপ্লয়ারের কথা হ্যাঁ, উল্টা। এবং এমপ্লয়ারের কথা আবার হইলো ইউনিভার্সিটিতে যেগুলো শেখানো হয় সেই স্কিলগুলো তো আমাদের লাগে অত না। কাজে লাগে না। এখন কথা হইলো একটা পার্টি বলতেছে যে সাপ্লাই সাইড ইউনিভার্সিটি, যে আমরা যা শিখাই সেটার শেখার পরও জব পায় না। আরেকটা পার্টি বলতেছে যে তারা যা শেখায় সেটা আমাদের পুরোপুরি কাজে আসে না। তাহলে দিস টু পার্টিস নিডস টু ওয়ার্ক টুগেদার। অ্যাবসলিউটলি। এমপ্লয়ারের ইউনিভার্সিটির কাছে যাইতে হবে, ইউনিভার্সিটিকেও এমপ্লয়ারকে ডেকে আনতে হবে। কেউ কারোর কাছে যাচ্ছে হ্যাঁ, না। এবং এইটাই হচ্ছে না। এবং ডাকতে হবে কিন্তু ওই সময় না যে আমার এরা কনভোকেশন পেয়ে গেছে, এখন আমি একটা জব ফেয়ার করব, জব ফেয়ার করে ভালো সিভি যাদের এদেরকে আপনারা নেবেন না, দিস ইজ অলরেডি টু লেট। ডাকতে হবে প্রবাবলি বের হওয়ার 6 মাস 7 মাস 8 মাস বা লাস্ট বছরে ডেকে বলতে হবে যে এমপ্লয়ার বা এক্স প্রাইভেট কোম্পানি, আমার এখানে এই 20 জন 30 জন স্টুডেন্ট তারা আপনার এই সেক্টরটায় যেতে চায়। এখন আপনি কি কোনো লিডারশিপ কোর্স বা কোনো কর্পোরেট কোর্স রিসার্চ বা কোনো রিসার্চ প্রজেক্ট, হ্যাঁ, বা কোনো ইন্টার্নশিপ নেওয়ার কোনো স্কোপ আছে কিনা। হ্যাঁ, আমি কিছু প্রাইভেট ইউনিভার্সিটি যারা এখন খুব ভালো করছে লাইক ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ওখানে দেখি যে তারা ব্যাচেলারের শেষের দিকে ইন্টার্নশিপ দেয়, কিন্তু ওই ইন্টার্নশিপটাও না সাপ্লাই ড্রিভেন হয়। মানে তারা বলে দিছে যে ইউনিভার্সিটি তোমরা খুঁজে বাইর করো, মানে স্টুডেন্টদেরকে বলে দিছে তোমরা খুঁজে বাইর করো। এখন স্টুডেন্ট তো একই বেজালে কোনো পড়ে সিস্টেম তৈরি হয় না, না। তাদের হাতে কোনো পোল অফ এমপ্লয়ার নাই যে এক্স ইউনিভার্সিটি, আমি কোনো পার্টিকুলার নাম নিচ্ছি না, যে আমার ভাই এই 20টা এনলিস্টেড এমপ্লয়ার আছে, তো তোমরা যারা পাশ করে বের হওয়ার 6 মাস বাকি, তারা ওই 20টার একটা জায়গায় করবেই। এবং এটা পার্টনারশিপ, ইটস আ পেইড পার্টনারশিপ বিটুইন এক্স ইউনিভার্সিটি অ্যান্ড ওয়াই এমপ্লয়ার। গ্রেট। এটা কিন্তু কোথাও নাই, এবং এটা করতে বেশি পয়সা লাগে না, ট্রাস্ট মি। এটা তো মানে আসলে ইন্টেনশনটাই তো আসলে ওরকম না। আমরা আসলে ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রির যে রিলেশনশিপ সারা বিশ্বেই আছে, এখানে আসলে এই গ্যাপটা আপনি দারুণভাবে তুলে আনেছেন। আমি আপনার লাস্ট কনভারসেশন থেকে অনেকগুলো পয়েন্ট পিক করেছি। প্রথমত হচ্ছে আমরা বাংলাদেশের একটা এডুকেশন সেক্টরকে একটু হাইলাইট করতে চাই এখানে, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন সিস্টেম, যেটার সাথে ইন্ডাস্ট্রি রিলেশনশিপটা আসলে খুবই নিবিড় হওয়া উচিত। জি জি জি। কিন্তু হিস্ট্রিক্যালি আমরা দেখতে পাই যে এই জায়গায় যারা পড়াশোনা করতে যায়, হয়তো তারা জেনারেল লাইনে দে আর ফেইলিং, অথবা ইন্টারেস্টেড না, তাদেরকে বাবা মা জোর করে টেকনিক্যালে যে কিছু একটা করিডোরে খাবে, একটা মাইন্ডসেট। 100% একমত। দ্বিতীয়ত হচ্ছে এই টেকনিক্যাল এডুকেশনে একদম যদি আমি সেকেন্ডারি থেকে ধরি হায়ার এডুকেশন পর্যন্ত, এরা মানে এদের যে কোর্সগুলো করানো হচ্ছে, প্রতিষ্ঠানগুলো অনেক দিন যাবত একই ধরনের কোর্স করে যাচ্ছে। হয় আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অনেক দূর এগিয়ে চলে গেছে। হ্যাঁ, এদের যে মেশিনারিজ, এদের যে ক্যাপাসিটি, এখানেও কিন্তু একটা বিশাল গ্যাপ। তো টেকনিক্যাল এডুকেশনের ছেলে মেয়েদের কিন্তু ইন্ডাস্ট্রির সাথে দারুণ একটা অ্যাসোসিয়েশন আছে, খুব দ্রুতই তাদের মানে আসলে এমপ্লয়মেন্ট হওয়ার কথা। স্টিল ওখানেও কিন্তু দারুণ একটা মানে দেখি যে গ্রাজুয়েশনে পরে তাদের ডিপ্লোমা নেওয়ার পরে একটা এমপ্লয়মেন্ট গ্যাপ থাকে। আর তো এই জায়গাগুলোতে আসলে আমাদের মানে সত্যিকার অর্থে অন্যান্য দেশ যদি আমি দেখি, যেমন ফিলিপাইনের কথা বলি, বা সিঙ্গাপুর বা কোরিয়া, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু এই জায়গাতে একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে। এবং আমাদের যে অর্থনীতির টার্গেট আগামী 10-15-20 বছর পরে আমরা যেখানে যেতে চাই, ওখানে যেতে গেলে আসলে জেনারেল এডুকেশনের থেকেও টেকনিক্যাল এডুকেশনকে অনেকে বলে যে মোর ইম্পর্টেন্ট টু ইনভেস্ট, এবং আমাদের জেনারেল স্ট্রিম থেকে টেকনিক্যাল স্ট্রিমটাকে আসলে স্ট্যান্ডার্ডাইজ করার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো এইখানে আসলে মানে কি গ্যাপ দেখেন, প্লাস কি ইমপ্রুভমেন্টের মানে আসলে খুব দ্রুত ইমপ্রুভমেন্ট দরকার বলে মনে হয়? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এর আগে সুযোগ হয়েছিল আরেকটা বিদেশি সংস্থার হয়ে স্কিলস ডেভেলপমেন্টের প্রজেক্টে কাজ করার, এবং ওইখানে আমি প্রাইভেট সেক্টর অ্যান্ড এমপ্লয়মেন্টের টিমটা লিড করছিলাম। আমার
আইএলওর আগে বাংলাদেশে যেই জবটা ছিল, তো এটার নিটিগ্রিটিটা মোটামুটি ওই অভিজ্ঞতা থেকে আমি একটু তুলে ধরবো। দেখেন এখানে ইস্যু হলো ৩টা। প্রথম ইস্যু হলো যে পাবলিক যেই ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে এদের কিন্তু ক্যাপাসিটি যে খুব খারাপ তা না। ক্যাপাসিটি ওয়াইজ, হ্যাঁ, এবং ইকুইপমেন্ট ওয়াইজ, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ দেয়ার ইজ অলওয়েজ এ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্টের তো সুযোগ থাকেই বা শেষ নাই, কিন্তু এখন যেই অবস্থা তারা কিন্তু খারাপ অবস্থায় নাই। এটার আরেকটা কারণ হলো যে এই ওয়ার্ল্ড ব্যাংকগুলো বা অন্যান্য উন্নয়ন সংস্থাগুলো এখানে অনেক ইনভেস্ট করে, সরকারকে সহায়তা করছে। হ্যাঁ, এবং কারিকুলামেরও আপডেটের কাজ কিন্তু এখানে রিগোরাসলি হয় বা হয়েছে। হ্যাঁ, কিন্তু এইখানে এক ধরনের সমস্যা আছে, এটা হলো পয়েন্ট 1। আমি এটা তারপর একটু একটু করে সমস্যাগুলো বলবো। দ্বিতীয়ত হচ্ছে যে না, প্রাইভেট যেই ট্রেনিং সেন্টারগুলো আছে, প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলোর ব্যাপারে আমার আবার একটা অভিজ্ঞতা বলেন বা নলেজ বলেন, সেটা হচ্ছে যে এদের বিজনেস মডেলগুলো হলো খুব দুর্বল, এবং প্রাইভেট ট্রেনিং অর্গানাইজেশনগুলা কুড হ্যাভ বিন মোর ইফেক্টিভ। কারণ সরকারি যে পাবলিক ইনস্টিটিউশনগুলা ওইটার কিন্তু অবজেক্টিভই হলো ওই ডিপ্লোমা করে 3 বছর পর ওই গ্র্যাজুয়েটস বের করা। তো ওইখানে হলো একটা দায়বদ্ধতা থাকে যে চাইলেই কাউকে আপনি 1 বছরের জন্য শর্ট ট্রেনিং দিয়ে বা কম্পিটেন্সি বেসড ট্রেনিং দিয়ে কয়েকটা কাজ ভালো করে শিখায় তাকে ছেড়ে দিতে পারবেন না, ওখানে শেষ করতে হবে। হ্যাঁ, তো ওই 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 বাধ্যবাধকতা থাকে, কিন্তু প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলোর এই সুযোগ আছে, ছিল এবং থাকবেও, এবং ডিমান্ডও আছে। তারা চাইলে এক্স্যাক্টলি কম্পিটেন্সি বেসড যে ট্রেনিং মডেলগুলো, যে কম্পিটেন্সি বেসড ট্রেনিং মডেলগুলো আমার মনে আছে যে আপনি কিন্তু একটা সোয়িং মেশিন অপারেটরের কথা, এই এক্সাম্পলটা বারবার আসছে কারণ আমি এটাতে কাজ করেছি, সরি, অন্য অনেক এক্সাম্পল, ধরেন রং মিস্ত্রি বা পেইন্টার। হ্যাঁ, পেইন্টারের যেই জবটা, এখানে কিন্তু 5টা ক্যাটাগরি না 6টা ক্যাটাগরিতে পেইন্টার হয়, একদম মানে আর্লি লার্নিং বা শিক্ষানবিশ, তারপর হচ্ছে ধরেন আরেকটু অ্যাসিস্ট্যান্ট পেইন্টার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, ওখানে কিন্তু এই ডেকোরাম প্রটোকল আছে, কিন্তু মানে লেভেল ওয়াইজ সার্টিফিকেশন আছে। এক্স্যাক্টলি, আপনি জানেন, এবং ওই যে ওখানে কোয়ালিফিকেশনাল ফ্রেমওয়ার্ক দিয়ে এগুলো ডিফাইন করা, তাই না? ট্রেনিং ইনস্টিটিউশন যেগুলো প্রাইভেট, ওইখানে কিন্তু এগুলো ইম্প্রোভাইজ করার সুযোগ থাকে, এবং একজন পেইন্টার হওয়ার জন্য কিন্তু আপনার আসলে 360 ঘন্টা বা 180 ঘন্টা ট্রেনিংই করতে হবে, নট নেসেসারি। আপনি যদি প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউটগুলো, কথার কথা, আমি আজকে এশিয়ান পেইন্টস বা বার্জারের জন্য, বা ধরেন না বিটিআই রিয়েল এস্টেট বা XYZ, যেই হোক, আমি নামগুলো বলছি জাস্ট মাথায় আসছে, অন্য কোনো কারণ নাই। তো এদের জন্য আপনি পেইন্টার তৈরি করবেন, তখন কিন্তু এটাকে আপনি পুরো কাস্টমাইজ করে এমপ্লয়ারের যেটা জরুরি, বার্জার যে টেকনোলজিগুলো দিয়ে শিখাচ্ছে অ্যাজ এ লিডিং ম্যানুফ্যাকচারার অর বিজনেস ইন দ্য কান্ট্রি অর ইন দ্য ওয়ার্ল্ড, সো ওরা যেভাবে শিখাচ্ছে ওই রিকোয়ারমেন্টগুলো দিয়ে যত দ্রুত ওদেরকে একটা শিক্ষানবিশ পেইন্টার দেওয়া যায়, তারপরেরটা দে ক্যান গ্রুম। হ্যাঁ, অথবা তাদের যারা মিড লেভেল পেইন্টার, তাদেরকেও কিন্তু অ্যাডভান্স পেইন্টিং ট্রেনিংয়ের জন্য আপনার প্রাইভেট ট্রেনিং সেন্টারে পাঠানোর সুযোগ থাকে। কারণ এই জায়গায় সেক্টরটা তো আসলে মানে যেহেতু এগুলো খুবই টেকনিক্যাল স্কিল, এগুলো তো ইউনিভার্সাল জব, অ্যাবসলিউটলি, এবং বাংলাদেশ হচ্ছে মানে মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠাই চ্যাম্পিয়ন, কিন্তু আমরা স্টিল লো স্কিল ওয়ার্কারকে পাঠাইতে পারি না। বাট যদি এই যেটা আমার কেবলই বলেন, পেইন্টিং এক্সাম্পলটা খুবই ইন্টারেস্টিং, যে বার্জার যদি একটা ইনস্টিটিউট করে বা কোনো একটা ইনস্টিটিউটকে অ্যাফিলিয়েট করে ফেলে, মানে সবার জন্য কিন্তু এই সুযোগটা থাকে যে আসলে আমি অ্যাফিলিয়েশনে যেতে চাই কিনা। তো এই ইন্ডাস্ট্রির মধ্যে যদি এই কোলাবোরেশনটা এস্টাবলিশ করা যায়, তাহলে আমাদের দেশে যে স্কিলটা তৈরি হবে লেবারদের মধ্যে, তারা কিন্তু নট অনলি ইন বাংলাদেশ, সারা বিশ্বেই কিন্তু গ্লোবাল মার্কেটেও এই ডিমান্ড কিন্তু আমরা মিট করতে পারবো। এক্স্যাক্টলি, এবং এখানে ইনকাম ভালো হবে, আর্নিং ভালো হবে, এবং 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 আরেকটা যে আমি আরেকটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা বলি, তো আমি হলো যে দীর্ঘদিন একটা প্রজেক্টে বা প্রোগ্রামে, আই থিঙ্ক ব্রিটিশ গভর্নমেন্ট এবং সুইস গভর্নমেন্টের পার্টনারশিপে ছিল, ওই প্রোগ্রামটায় কাজ করেছি। ওইখানে একটা মডেল ছিল যে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে ফ্যাক্টরির ভিতরে ইন হাউস ট্রেনিং সেন্টার বিল্ড করা।
আচ্ছা। ওই যে আপনি প্রথমে যেটা বললেন হুম, যে এখনো অনেকে গেট থেকে লোক নিয়ে নেয়, হুম, তো রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে একটা প্রবণতা আছে যে এন্ট্রি লেভেল বা অ্যাসিস্ট্যান্ট অপারেটর বা একদম লো লেভেলের জব ক্যাটাগরিগুলো হুম, গেট থেকে তারা একদম হায়ার করে, লোকজন চাকরি খোঁজে, হুম, হুম, চাকরি খোঁজে যারা ওখানে ফ্যাক্টরিতে ডিমান্ড থাকলে গেট থেকে নিয়ে লাইনে বসায়, হুম, আস্তে আস্তে কাজ শেখায়। তো ওই ট্রেডিশনটাকে আমরা একটু ব্রেক করার জন্য ওই প্রকল্পটা যেটা চেষ্টা করেছে যে অ্যাটলিস্ট যারা একটু টপ টায়ার ফ্যাক্টরি, যাদের ওই ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্স আছে, হুম, ভিতরে একটা জায়গায় ছোট একটা ট্রেনিং সেন্টার তৈরি করা। সেই ট্রেনিং সেন্টারটা এই গেটের লোকগুলোকে আপনি সরাসরি চাকরিতে না বসায় ওখানে 3 বসাবেন। সপ্তাহে ওইখানে বসাবেন। হুম, ওইখানে 3 সপ্তাহ বসানোর পর যদি 30টা লোক আসে, 30টা লোককে 3 ভাগে ভাগ করে 30 জনকে আপনি 10 জন 10 জনের 3টা গ্রুপ করে 3টা টাস্ক শিখাবেন। হুম, হুম, নট নেসেসারি মেশিন সবগুলোই। অপারেটরের সব। রাইট। তো 3টা টাস্ক শিখায়, ওই টাস্কগুলো 3 সপ্তাহে তারা শিখবেই। কারণ একটা টাস্ক শিখা 3 Easy. সপ্তাহে ইজ ইজি, হুম, এবং সেখানে সুপারভিশনও করবে আপনার ফ্যাক্টরির লোকজন। হুম, কিন্তু বাইরের প্রকল্প থেকে যে সাহায্যটা দেওয়া হয়েছে কিছুটা ফাইন্যান্সিং হুম, এবং কিছুটা মাস্টার ট্রেনারদেরকে আনা, মডেলিং করা। মডেলিং ট্রেনিং মডিউলগুলা, মাস্টার ট্রেনার আনা, ট্রেনিং কন্টেন্টগুলা। হুম, তো পরে এই এই মডেলটা কিন্তু কয়েক জায়গায় খুব ভালো কাজ করেছে। হুম, আমি বোধহয় এই প্রকল্পটা এখন থেকে 8-9 বছর আগে কাজ করেছি, হুম। কিন্তু আমি কয়েক মাস আগে শুনলাম মানে যে কিছু কিছু ফ্যাক্টরি এটা চালাচ্ছে, আচ্ছা, অনেকে বন্ধ করে দিচ্ছে, হুম। কিন্তু কিছু কিছু ফ্যাক্টরি এখনো ওই ট্রেনিং হাউসটা প্রকল্প শেষ হওয়ার পরও চালাচ্ছে। এটা আসলে আমাদের জন্য খুবই একটা মানে দুঃখের ব্যাপার যে আসলে যখন কোনো একটা প্রজেক্ট শুরু হয় হ্যাঁ, শেষ হয়ে তখন যায়। ওইটা চলে, হুম। কিন্তু ওইটার ইম্প্যাক্টটা আসলে কেউ মানে সাস্টেইন করতে পারে না, সাস্টেইনেবল মডেল Exactly. নিয়ে যেতে পারে না। But ওই যে আমি আপনাকে বললাম যে প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলোর বিজনেস মডেল নাই। হুম। প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলো বসে থাকে হইলো যে কোন এনজিও থেকে পয়সা আসবে, হুম, কোন ডেভেলপমেন্ট পার্টনার থেকে পয়সা আসবে, এবং সব থেকে যে জিনিসটা এখানে সমস্যা, হুম, যেটা হলো ধরেন আমি আজকে জব মার্কেটে চাকরি খুঁজবো, হুম, আমি গেলাম আপনার এক্স ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে, হুম, আমার ট্রেনিংয়ের যে ফি হুম, সেটা যদি এক্স একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আপনাকে দিয়ে দেয়, আপনার ট্রেনিং সেন্টার, হুম। তার মানে কি আপনার আমার পিছে কোনো দায়বদ্ধতা ইনভেস্টমেন্ট দায়বদ্ধতা কিছু নাই। নেই। এক, দুই, আমারও পয়সা থেকে পকেট থেকে টাকা দিয়ে ট্রেনিং করতে হচ্ছে না, দুইজনেই আমারও অ্যাকাউন্টেবিলিটি নাই। হ্যাঁ, Right, তো তারপর আমি ট্রেনিংটা পেয়ে যে চাকরি খুঁজবো, ওই জায়গায় মোটিভেশনের অনেক ঘাটতি থাকে। অন টপ অফ দ্যাট এমপ্লয়ারেরও কোনো এঙ্গেজমেন্ট নাই। আপনার এই যে এতগুলা ট্রেনিং দেওয়া missing factor। এবং এতগুলো অ্যাকাউন্টেবিলিটি ম্যাট্রিক্সের হুম, ইকুয়াল স্টেক হোল্ডাররা, হুম, যে আপনি ট্রেনিং মডেল ইনস্টিটিউশনের মালিক, আপনাকে খুবই দায়িত্বশীল হতে হবে। আপনাকে দায়িত্বশীল হতে হবে, কিন্তু আপনাকে দিচ্ছে টাকা সাম ডেভেলপমেন্ট এজেন্সি। Right. হ্যাঁ, সো আপনার আপনি open- দায়বদ্ধতা হন আর না হন, আপনি 3 মাস পর পর 100 জনের জন্য 7,000 টাকা করে ফি পাবেন। হ্যাঁ, আবার যে আমি ট্রেনিং করছি, আমার দরকার চাকরি, হুম, এখন আমি আবার ট্রেনিং এর জন্য ইনভেস্ট করছি না, আমি কি আমার সার্টিফিকেট জন্য নিয়ে চলে আমি যাচ্ছি? সার্টিফিকেট নিয়ে চলে যাচ্ছি। হুম, এর মধ্যে আবার যে কিনা চাকরি দিবে তার কোনো সে involvement- এই ইকুয়েশনটার মধ্যেই হয়তো নাই। ঠিক আছে, তাহলে এটার রেজাল্ট কিভাবে ভালো আসবে এই আমাকে জন্যই বলেন। sustainability না না, factor-গুলো missing। অফকোর্স, অ্যান্ড হোয়াট ইজ হরিবল, যে অনেক সময় এই মডেলও কিছু কিছু চেষ্টা করা হয়েছে যে না, অ্যাটলিস্ট যে ট্রেনিং নিবে তার কিছু পয়সা দিতে হবে, তাহলে অ্যাকাউন্টেবিলিটি থাকে না, এবং যে হায়ার করবে হুম, তাকে এই প্রসেসে এসে ইনভেস্ট করতে হবে, যে তোমার মডিউলটা আমি তৈরি করে দিব, তোমার ওই ট্রেনিং সেন্টারকে বলতে হবে যে আমার এশিয়ান পেইন্টস বা বার্জারের রং করতে পারবে ওই রকম লোকই লাগবে, রং মিস্ত্রির অনেক বড় জ্ঞানের জাহাজ আমার লাগবে না, আমার দরকার আমার ফ্যাক্টরিতে আমার ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারার মতো তার মানে লোকজন। এখানে এমপ্লয়ারের রোলটা অনেক বেশি। এক্স্যাক্টলি, এমপ্লয়ারের রোল এখানে অনেক বেশি, তেমনি বিজনেস মডেলটা ইম্পর্টেন্ট। বিজনেস মডেল ছাড়া, এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, হুম, আমার নিজের অভিজ্ঞতা বলে, একটা এরকম বড় প্রকল্পের ইভ্যালুয়েশনের সময় দেখা গেল হুম। ওই ট্রেনিং সেন্টারগুলোর 40%ই নাই, After the project- মানে আফটার দ্য প্রজেক্ট দে আর নট ইভেন এক্সিস্টিং মানে ইন দেয়ার অন্য বিজনেস, অন্য বিজনেসে চলে অর গেছে। মেবি দে শিফটেড দেয়ার বিজনেস, হ্যাঁ, অন্য কোনো বিজনেসে চলে গেছে। True. সো এইগুলা আসলে Look যতদিন back করতে হবে। অ্যাড্রেস করা যাবে না হুম, ততদিন। আর আপনার ওই প্রথম কথাটা খুব জরুরি, আমি ওইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা ছিল, যে একটা স্টিগমা আছে, হুম, তো এটা আবার সাপ্লাই সাইডের জন্য খুব জরুরি, যে টিভ্যাটে যাবে, টেকনিক্যাল ভোকেশনালে যাবে, আমার মানে বাচ্চাটা কেন ইঞ্জিনিয়ার হবে না, কেন ডাক্তার হবে না, হ্যাঁ, এবং কেন আই রিমেম্বার, মানে আমি নিজে, ওটা অন্য গল্প, আমি নিজে যখন ইকোনমিক্স পড়ার সিদ্ধান্ত নেই তখন আমার উপরও ফ্যামিলির মেম্বাররা আপসেট ছিল। এটা আমাদের দেশে এটা কোয়াইট কমন, আমাদের এবং ডেভেলপিং কান্ট্রিগুলা, নেশন মানে প্রতিবেশী কান্ট্রিগুলায়, যে ইঞ্জিনিয়ারিং, ডাক্তার বা একটা ব্যারিস্টার, লয়ার, এগুলো না হলে বোধহয় আর সোসাইটিতে হ্যাঁ, ওই লেভেলে যেখানে মেইন স্ট্রিম
পড়ালেখাতে এগুলো আছে, সেই টেকনিক্যাল ভোকেশনালে এগুলো আরো বেশি। কিন্তু আপনি যদি দেখেন এখন যে এই যে কিছু প্ল্যাটফর্ম আছে যারা বাসায় হোম সার্ভিস দেয়, এসির সার্ভিস দেয়, তারপর ড্রাইভিং সার্ভিস দেয়, বা Cleaning করছে। ফ্রিজের ক্লিনিং করে, এখানে যারা এন্টারপ্রাইজ তৈরি করেছে এদের আর্নিং অনেক ভালো অনেকের। আই নো ফিউ মোটর মেকানিক্স যারা হলো যে কোনো সম্মানধারী হয়তো এক্সিকিউটিভ জবের থেকে অনেক বেশি ইনকাম করছে, কিন্তু আমাদের দেশের ওই ইনকামের মোটিভেশনের থেকে কেমন জানি একটা সোশ্যাল স্ট্যাটাসটাকে অনেক সময় একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন এখানে জাস্ট একটা শেষ জিনিস বলে শেষ করব এই টপিকটা, যে এই যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের কথা বললেন, দেখেন এখানেও কিন্তু আমাদের ওই মাইন্ডসেটটা এখনো আসে নাই যে ছেলে বা মেয়ে বিদেশ চাকরি করে এটাই হলো গ্রামে সম্মান। চাকরিটা কি করে, কিভাবে আছে ওইখানে, কত টাকা কামাচ্ছে এবং কি পরিমাণ নির্যাতনের শিকার হয়ে বাসায় টাকা পাঠায়, এটা কারো কাছে ম্যাটার করে না। এই গল্পটা হারায় যায়, এবং যার কারণে আমরা ওই আর্য ফিল করি না যে আমি আমার বাচ্চাটাকে বিদেশ, বা আমি আমার বাসার ভাই বা যেই হোক তাকে বিদেশে যে কোনোভাবে একটা জায়গায় না পাঠায়, রেদার একটা ভালো এডুকেশন দিয়ে পাঠাই, তখন সে ভালো আর্ন করবে, ভালো করতে পারবে। ওই এটা নাই। আর লাস্ট একটা পয়েন্ট দেখেন, এই যে প্রতিবেশী দেশগুলোর কথা বললেন, ফিলিপিনের সাথে আমরা যেই পরিমাণ সৌদি বা মিডল ইস্টের মার্কেটে নার্সিং কেয়ার ওয়ার্কগুলোর মার্কেট হারাই, ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে একই জব একজন বাংলাদেশি শ্রমিক সৌদিতে বা মিডল ইস্টে ধরেন কেয়ারটেকার, বাসার টেক কেয়ার করে, গার্ডেন টার্ডেন টেক কেয়ার করে, বা ওখানে বয়স্ক কেউ থাকলে বা বেবি সিটার থাকলে সেই দায়িত্বগুলা করে, হ্যাঁ, তো মিডল ইস্টে। তো আমি এটা শুনে এসেছি এবার এই মিডল ইস্টে দু একটা জায়গায় যে একই জবে আপনার বাংলাদেশি একজন সিটিজেন বা মহিলাকে ওরা দিবে হরেন কথার কথা 800 রিয়াল, হ্যাঁ, সৌদিতে, ইফ ইট ইজ ইন সৌদি। সেম কাজ ফিলিপিনের একজনকে তারা দিচ্ছে 2400 রিয়াল মাসে, 3 গুণ বেশি। এবং এই 3 গুণের পিছে 3টা ফ্যাক্টর কাজ করে। একটা হলো যে ফিলিপিন থেকে আসছে সে এটার একটা 6 মাসের ট্রেনিং করে আসছে, প্রফেশনাল, অন্তত 6 মাসের একটা ট্রেনিং থাকে, এবং সেই ট্রেনিংটার সার্টিফিকেশনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মিট করে। হ্যাঁ, সেকেন্ড ফ্যাক্টর হলো সেই যে ফিলিপিন থেকে ওই কাজটা করতে গেছে তাকে ইংরেজি শেখানো হয়েছে বেসিক, যে যাতে বেসিক কমিউনিকেশন গুলা, ইয়েস, নো, ডুইং, উইল বি লেট, বেসিক খুব ভালো যে ইংলিশে তা না, একটু, হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং 3 নাম্বার হচ্ছে ওই যে সফট স্কিল, অ্যাটিটিউডটা, যে নম্র থাকতে হবে, কথা শুনতে হবে, তার নিজের ড্রেস আপ এবং অ্যাপ্রোচ, হ্যাঁ, সরি বলা, থ্যাংক ইউ বলা, এই কাটিসি গুলা, হ্যাঁ, এগুলা ট্রেনিং হয়। এবং আমরা তো পাঠাই দেই জাস্ট একটা ওয়ার্ক পারমিট দিয়ে কোনো লাইন দিয়ে সেন্ড করে। আমাদের দেশ থেকে হয়তো কেউ সার্টিফিকেট নিয়ে যায়, কিন্তু সে শুধু সার্টিফিকেটটাই নিয়ে যায়, কোনো লার্নিংটা তার মধ্যে হয়তো ওই সার্টিফিকেটের তো আবার মার্কেটটা ডিফারেন্ট। ওই সার্টিফিকেট হলো যাওয়ার 3 সপ্তাহ আগে করবে, রাইট 3 সপ্তাহ আগে করে জাস্ট একটা টিক মার্ক যে আমার সার্টিফিকেশন আছে। এই যে মানে অ্যাক্রিডিটেশনের কথা যেটা বলেন, সার্টিফিকেট অ্যাক্রিডিটেশন আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা কি? মানে আমাদের দেশে আমরা মানে টেকনিক্যাল সেক্টরেও সার্টিফিকেশনের একটা মানে খুব ডিক্লাইনিং ট্রেন্ড দেখতে পাই, যে এই সার্টিফিকেট কেউ আর কাউন্ট করে না, অ্যাকচুয়ালি তারা আসলে কি অফার করতে পারে অ্যাজ দ্যার স্কিল, এটাই আসলে মানুষ দেখে। ইভেনচুয়ালি জেনারেল স্ট্রিমেও কিন্তু আমাদের যে এত হায়ার মানে এডুকেশন ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, কলেজেস, লটস অফ ইনস্টিটিউট, আমরা কিন্তু মানে বাংলাদেশে সবাই বলে যে এটা হচ্ছে স্নাতক তৈরির একটা কারখানা। আমাদের কি এত স্নাতক আদৌ দরকার আছে কি না কম্পেয়ার টু দ্য মানে ইকোনমিক সাইজ, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি? আর সেকেন্ড হচ্ছে যে মানে আমরা এই এডুকেশন ট্র্যাপে পড়ে আমাদের কি গুরুত্বপূর্ণ শ্রম ঘন্টা হারাচ্ছি কিনা, এবং সেটার আসলে সাইজটা কিরকম? না, সেটা আমি এটা এক্সাম্পল বলবো, এটার আসলে ডেটা এন্ড স্ট্যাটস দাও একটু কঠিন। একটা ডেটা আমি দিতে পারি যেটা খুব রিসেন্ট, হ্যাঁ, এটা লেবার ফোর্স সার্ভে বোধহয় 23 বোধহয় অলরেডি পাবলিশ করেছে বিবিএস, সরকারি ডেটাই, যে আমাদের যদি ধরা হয়, আমরা তো অনেক বেশি ড্রিভেন থাকি আনএমপ্লয়মেন্ট নিয়ে, যে আনএমপ্লয়মেন্ট বাড়লেই মানে লেবার মার্কেট খারাপ করছে, আর কমলেই হলো লেবার মার্কেট ভালো করছে, বা এমপ্লয়মেন্ট, বড় জোর আমরা এই দুটা উপর থেকে কিন্তু এই দুইটাই মেইনলি দেখা যায়। কিন্তু আমাদের দেশের মতো দেশের সব থেকে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর কিন্তু আরো 2-3টা। এর মধ্যে সব থেকে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ আন্ডার এমপ্লয়মেন্ট, রাইট, যারা আন্ডার এমপ্লয়েড, অর্থাৎ আন্ডার যেই লেভেলে তাদের আর্ন করার কথা তার থেকে অনেক কম, হয় আর্ন করার কথা তার থেকে কম করছে, হয় যেই পরিমাণ শ্রম ঘন্টা দেওয়ার কথা সেটা দিতে পারার তার ইচ্ছা আছে কিন্তু সুযোগ নাই। সে একটা চাকরি করছে হয়তো ইনফর্মালি,
সে হয়তো আরেকটা কাজ নেওয়ার স্পেস আছে, হুম, পারছে না, পারছে না। বা সে যেই চাকরিটা করে সেইটাতে সে হয়তো কথার কথা 1 লাখ টাকার মাসে সে আউটপুট প্রডিউস করে, হুম, কিন্তু তাকে স্যালারি দেওয়া হয় হলো হয়তো ধরেন 40,000, হুম, কারণ তার ওই ক্যাপাসিটিটাই নাই যেখানে সে কাজ করছে তার থেকে ওইটুকু বের করা। হুম, তো এই যে আন্ডার এমপ্লয়েড, এই আন্ডার এমপ্লয়েডের নাম্বারটা কিন্তু আমাদের দেশে হিউজ, অনেক বেশি। এবং এটা সরকারি ডেটা অনুযায়ী সামথিং অ্যারাউন্ড 6.5 মিলিয়নের মতো বের হয়েছে, অর্থাৎ Huge. 65 লাখ বা 70 লাখের মতো মানুষ। ডিজায়ার এটা লেভেল তো থেকে তাও অনেক ধরেন নিচে। জরিপে, হ্যাঁ, আর জরিপের বাইরে স্ট্যান্ডার্ডের জরিপের কিন্তু অনেক লিমিটেশন থাকে, ট্রু, আমি ট্রু। আপনি আমরা কিন্তু জানি এগুলা। হুম, হুম। তো ওই জরিপেরই অবস্থা এটা। তো এটা অ্যাকচুয়াল মেবি অ্যাকচুয়াল আরো মোর। নাম্বার, মেবি মার্কেটটা আরো বড়। রাইট। তো এই যে আন্ডার এমপ্লয়েড, এই দেখেন এই আন্ডার এমপ্লয়মেন্টটা কোথা থেকে হইতেছে? এই আন্ডার এমপ্লয়মেন্টটা হচ্ছেই কিন্তু যে এই যে রাইট সেট অফ স্কিল থাকার পরও রাইট সেট অফ জবে নাই, হুম, বা ইদার হইলো ইনাফ জব নাই, ঠিক হুম, আছে? এবং ওই যে একটা মেন্টালিটি, আমি মানসিকতার দিকে একটু যাই, হ্যাঁ? হুম, আমি হুম, পার্সোনাল একটা জিনিস বলি, যেমন হুম, আপনি একই বিভাগে পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ? হুম, তো আমি যখন অর্থনীতি বিভাগ থেকে পড়ে ব্যাচেলারের পর জব মার্কেটে ঢুকে গেলাম, হুম, হুম, আমি তো মাস্টার্সের ধরেন আমার ব্যক্তিগত ওই অভিজ্ঞতাটা মনে আছে। আমি মোটামুটি ডিটারমাইন্ড ছিলাম যে আমি ১-২ বছর আগে জব মার্কেট দেখব হুম, হুম, যে কেমন। তো হুম, মানে আমি কিন্তু জব মার্কেটে যেখানেই এপ্লাই করতে যেতাম দেখতাম যে মাস্টার্স চায়, এবং হুম। ওরকম জবের জন্য মাস্টার্স চায়। দরকার সেই নেই। জবের হয়তো মাস্টার্সের সাথে কোনোই সম্পর্ক নাই। সম্পর্ক নাই। হ্যাঁ? কারণ মাস্টার্স খুব স্পেশালাইজড একটা ডিগ্রি কিন্তু। হুম, হুম, এটা পৃথিবীর অনেক দেশেই লোকজন দেখা যায় অনেক পরে করে, যখন জব মার্কেটে একটা প্রোফাইল হয় হুম। তখন ওই সে রিলেটেড মাস্টার্স। পার্টিকুলার রিলেটেড মাস্টার্স করে। রাইট। কিন্তু আমাদের দেশে অনার্স মাস্টার্সটা হয়ে গেছে হইলো ম্যাট্রিক ইন্টারের মতো। হ্যাঁ, যে আরেকটা ডিগ্রি। এই যে আরেকটা ডিগ্রি, আমি অনার্স পাস করছি, এখন মাস্টার্স। মাস্টার্স পাস না করলে লোকজন কি বলবে আমি অর্ধশিক্ষিত থেকে হুম, গেলাম আচ্ছা। ইউনিভার্সিটিতে, হ্যাঁ? তো আমি ওই যখন জব মার্কেটে ঢুকি, হুম, কারণ আমি মাস্টার্সটা ২ বছর পরে শুরু করি আবার হুম, জব করার পরে। হুম, তো ওই সময়টা আমার এই ফিলিংটা আমি চারিপাশ থেকে পাইতাম হুম, হুম। যে তুমি মাস্টার্স করো নাই কেন? করে বা নাও তুমি আগে। ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সটাতে এনরোল করো নাই কেন? তুমি হ্যাঁ। মানে তুমি এনরোলই করো নাই, পরে করলা না। তা মানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি অনেক লাভবান হয়েছি। কারণ ওই ১-১.৫-২ বছরের যেই চাকরির অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি, হুম, হুম, ওইটা আমাকে কিছু কনফিডেন্সও দিয়েছে, উপার্জন করার তো একটা স্পেস থাকে। হুম, আর লেবার মার্কেটে আপনি যত তাড়াতাড়ি ঢুকবেন, তত আপনি অন জব ট্রেনিংটা হুম, হুম। ভালো হইতে থাকে। অ্যাকচুয়াল স্কিলটা তৈরি এক্সাক্টলি, হবে। অ্যাকচুয়াল স্কিলটা তৈরি হইতে থাকে। যেটা আপনি বললেন যে সার্টিফিকেটেরও তো এখন আর আসলে অত ইয়ে নাই। হুম, সো হুম, এটাকে মিটিগেট করার উপায় কিন্তু হইল যে অনেক স্নাতকের দিকে মনোযোগ না দিয়ে হুম, রাদার যত বেশি স্টুডেন্টদেরকে আর্লি লাইফ থেকে এনকারেজ করা যায় যে তোমরা জব মার্কেটে ঢুকো, জব মার্কেট না পারলে অ্যাটলিস্ট কিছু এন্টারপ্রাইজ ট্রাই করো। হুম, এখন এন্টারপ্রাইজ ট্রাই করার আবার হিসাব আছে, যে আমরা বাংলাদেশে খুব পপুলার একটা পলিসি স্লোগান শুনি বা শুনছি যে চাকরি দেওয়ার জন্য তৈরি হও। হুম। হ্যাঁ, কারণ লোকের চাকরি এন্টারপ্রেনার দরকার, হবেন। এন্টারপ্রেনার হওয়াটাও কিন্তু অনেক ডিফিকাল্ট। হুম, খালি আইডিয়া এবং ব্রেন থাকলেই ইট টেকস আ লট অফ থিংস টু ওয়ার্ক টুগেদার। হুম, এবং একটা সবথেকে বড় কনস্ট্রেইন আমাদের মতো দেশে হইল ক্যাপিটাল। হুম। অনেক ব্রিলিয়ান্ট আইডিয়া জাস্ট গেটস লস্ট বিকজ অফ ক্যাপিটাল, অ্যাবসেন্স অফ টিম, লটস ফাইন্যান্স অফ থিংস। অ্যান্ড লটস অফ থিংস। হুম। সো আই থিংক ওইখানে আমাদের কাজ করার সামনে অনেক স্পেস আছে। একটা মানে কন্ট্রোভার্সি আমি একটু আমাদের রুরাল এরিয়ার দিকে যদি একটু তাকাই খুঁজে পাওয়া যায়। ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোও তো হায়ার এডুকেশন দিচ্ছে, হ্যাঁ? যে কলেজগুলো। ওখানে একটা বড় অংশ শিক্ষার্থীরা ক্লাসে আসে না। তারা হয় বলে যে আমরা এইখানে সেখানে কাজ করছি, হুইচ ইজ অ্যাপ্রিশিয়েটেবল। বাট সামহাও ওরা আবার এডুকেশনটাও মিস করতেছে, হ্যাঁ? সো কীভাবে এখানে আসলে ব্যালেন্সটা করা যায়? মানে আমাদের এমপ্লয়াররা তো স্বাভাবিকভাবেই চাইবে যে, যে কাজ করবে সে ফুল টাইম কাজ করুক। পার্ট টাইমের সুযোগটা ওভাবে তারা রাখছে না। আবার কেউ বিজনেস করতে গেলে বলে যে, আমি তো সকাল থেকে রাত পর্যন্ত বিজনেসই করি, শুধু পরীক্ষা দিতে কলেজে আসি। তো এরকম কিন্তু কেস আছে। প্লাস একটা জায়গায় আমি খুবই মানে একটু ফোকাস করতে চাইবো যে, বিশেষ করে আমাদের উইমেন এমপ্লয়মেন্ট এটার কিন্তু আসলে এক্সেপ্ট মানে আরএমজি অন্য সেক্টরগুলোতে হিস্ট্রিক্যালি কম। ইভেন সবচেয়ে ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেও তারা হয়তোবা আর পারছে না। এখানে আসলে কনস্ট্রেইনগুলা কি বলে আপনার মনে হয় যে আসলে আমি যদি ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কাছে জিজ্ঞেস করি যে আসলে তারা কেন এইটাকে অ্যাডজাস্ট করতে পারছে না? দেখেন, অ্যান্সারটা আপনার কথাইতেই ছিল আসলে যে আরএমজি ছাড়া পারে নাই। হুম, তার মানে কি সাম সেক্টরস হ্যাভ মোর অপরচুনিটিস ফর ওমেন।
ওকে। ফর গুড জবস, বেটার জবস। যতক্ষণ পর্যন্ত ওই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ওই যে আগের কথাগুলা, যে নতুন কোনো ইন্ডাস্ট্রি আসবে না, নতুন কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টর বুম করবে না, এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে ওইটা আবার নতুন করে ওই সুযোগ ওই তৈরি নতুন করা। অপরচুনিটি তৈরি করা। এখন ফিমেলদের জন্য হোক আর মেলদের জন্য হোক, এখন যখন একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তৈরি হয়, কিছু ধরনের কাজের জন্য হয়তো আবারও ফিমেলদেরকে বেশি ডিমান্ডিং হবে, ফিমেল এমপ্লয়মেন্ট। হ্যাঁ, আর এমনি ইন ন্যাচারাল আমার কাছে মনে হয়েছে লেবার ফোর্স পার্টিসিপেশন ও ফিমেলদের পার্টিসিপেশন খুব কম। অর্থাৎ এটা আসলে পলিসি লেভেলেরও একটা বড় চ্যালেঞ্জ টু আন্ডারস্ট্যান্ড যে আফটার ইনভেস্টিং আ লট ফর ফিমেল এডুকেশন, ওমেন এডুকেশন, কারণ আমাদের এখানে তো অনেক একটা হেভি সরকারের ইনভেস্টমেন্ট আছে। অনেক হেভি ইনভেস্টমেন্ট আছে বছরের পর বছর, এবং পার্টিসিপেশনও হাই, ইউনিভার্সিটি ডিগ্রিও হাই। ফিমেলদের কিন্তু ওই জায়গাতে পার্টিসিপেশন কম অ্যামেজিং। না। কিন্তু তারপর যখন এটা লেবার মার্কেটের দিকে ট্রান্সফর্ম হবে নাই। এমপ্লয়মেন্টে, তখন আর এই রিফ্লেকশন পাওয়া যায় না। যেমন লেটেস্টটা আমি বলতে পারছি না, বাট আমাদের কিন্তু ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন, অর্থাৎ বাংলাদেশে 50% মানুষ লেবার ফোর্স হিসেবে পার্টিসিপেট করে। হ্যাঁ, ওয়ার্কিং এজের মধ্যে যারা কর্মক্ষম বয়স সীমার মধ্যে আছে, 50% পার্টিসিপেট করছে, বাকি 50% পার্টিসিপেটই করছে না। অর্থাৎ ধরো এরা চাকরি এটা খোঁজেও বোথ না, ফর্মাল এন্ড ইনফর্মাল, ফর্মাল ফর্মালিটি করছে ইনফর্মাল না, ফর্মাল ইনফর্মাল। ধরেন এই 50% চাকরি হয় চাকরি খুঁজতেছে, অথবা হলো চাকরি করছে অলরেডি। হ্যাঁ, এই লেবার ফোর্স পার্টিসিপেশন। বাকি 50% খোঁজেও না, মানে চাকরিতেও নাই। এখন আফটার টেকিং মানে 16 ইয়ার্স 18 ইয়ার্স অফ এডুকেশন তারা জাস্ট গো ব্যাক টু দ্য হোম। এটা এডুকেশন, এটা এভরিথিং, এটা সব মিলায়। এডুকেশনের নাম্বার ক্যান বি ডিফারেন্ট, হ্যাঁ, এটা সব মিলায়। কিন্তু এই যে 50% মানুষজন মানে লেবার ফোর্স পার্টিসিপেট করছে, এখানে ওমেন কিন্তু মেলের থেকে আপনার 4/1 অর্থাৎ এই লেবার ফোর্স পার্টিসিপেশনটা পুরো 4/3 ডমিনেটেড হচ্ছে মেল, এবং 1/4 ইজ ফ্রম ফিমেল লেবার ফোর্স। সো এইটার কারণ কিন্তু মানে খুব ডিপলি খুঁজে দেখার ব্যাপার আছে। আমার ব্যক্তিগত মনে হয় যে এখনো আসলে এই সমস্যাগুলো আছে, এখনো ওই স্টিগমাগুলো। আমি রিসেন্টলি জাপানের একটা মানে এক ফ্যামিলির সাথে কনভারসেশন হচ্ছিল। আই ওয়াজ ভিজিটিং জাপান। সো ওখানে ওরা বলছিল যে দেখেন যখন একটা কনসিডারেশন চলে আসে উইমেনদের ক্ষেত্রে যে তাদের তো ফ্যামিলি মেক করতে হয়, বাচ্চা কাচ্চাকে অনেক ক্ষেত্রে সাপোর্ট করতে হয়, তো কীভাবে জাপান এটাকে ম্যানেজ করলো, জাপান কীভাবে ম্যানেজ করলো, ওরা বলছে যে প্রত্যেকটা এরিয়াতে তারা একটা মানে প্রি স্কুলিংয়ের ব্যবস্থা করেছে, একদম এজ 0 থেকে, মানে একটা বাচ্চা হওয়ার পরে তাদেরকে হয়তো বা কিছুদিন হয়তো ম্যাটার্নাল লিভ, তারপরে এই বাচ্চাটা থাকবে এটা কোথায়, যদি মাদারকে যদি জব করতে হয়, তাহলে তারা এমন একটা সিস্টেম করলো যে একটা প্রি স্কুল, ওইটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, মানে একটা মানে কমন নেম আছে জাপানি ল্যাঙ্গুয়েজে। তো ওরা 2 বা 4 জন মহিলাকে ওই প্রতিষ্ঠানটাকে চালানোর জন্য প্রপার ট্রেনিং দিয়ে রাখলো, যাতে করে বাবা মায়ের কনফিডেন্স পায় যে এরা আসলে আমাদের মধ্যে টেক কেয়ার করবে। ওই 4 জন কিন্তু বিভিন্ন ফ্যামিলি থেকে অ্যাজ এ মাদার এখানে আসছে, তাদের বাচ্চা সহ, এবং খুবই মানে কমিউনিটি লেভেলেই তারা কাজ করে। বাকি একটা প্রতিষ্ঠানে 30 জন বাচ্চা থাকে, 30টা বাচ্চা মানে 30টা মা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে, তাদের ওই সময়টা তারা ফ্রি হতে, তার মানে ওই 30 জন নানান প্রতিষ্ঠানে কাজ করতে পারছে। আর যে 4 জন এখানে আছে তারাও তো এখানে কাজই করছে। অ্যাকচুয়ালি 100% উইমেনদেরকে তারা কাজ করার জন্য একটা সেট আপ তৈরি করে রেখেছে। সো আমাদের দেশে কিন্তু একটা খুব মানে কমন মানে আর্গুমেন্ট যে উইমেনরা তো ফ্যামিলিতে সময় দিচ্ছে, তাদেরকে তো আর কাজ করার মানে দরকার নেই, বা এখানেই তারা সময় দিচ্ছে, যারা যারা আসলে অ্যাপ্লাই করছে না। কিন্তু তাদেরকে আসলে ওই এনভায়রনমেন্টটা দিলে হয়তো তারাও আসতো, তাদেরকে ওই সাপোর্টটা দিলে হয়তো তারাও কন্ট্রিবিউট করতে পারতো ইকোনমিতে। তো ইকোনমিতে 4 জন নারীর কন্ট্রিবিউশন আর 30 জন নারীর কন্ট্রিবিউশন তো এক হবে না। তো এই জায়গায় কিন্তু আমাদের আসলেই মানে পলিসি লেভেল থেকে হোক, এনভায়রনমেন্টের জায়গা থেকে হোক, সব জায়গায় খুব দারুণ একটা মানে কাজ করে সুযোগ আছে। এটা হলো, এটার বাংলাদেশে অনেক বড় স্পেস আছে, কেয়ার সেক্টরটা, ডে কেয়ার, চাইল্ড কেয়ার, এই জায়গাগুলোতে কাজ করা। এবং আমার সবসময়ের মতো, আমার আগের কথাগুলোর মতো মনে হয় এখানে গভর্নমেন্ট সাপোর্টের যেমন বড় স্পেস আছে, তেমনি এটা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য একটা বড় জায়গা। হ্যাঁ, যেমন আমার নিজেরই যখন আমাদের যে বেবি আছে, ধরেন তাকে সেফলি কোথাও রেখে কাজ করতে যাওয়ার অ্যাসুরেন্স না পেলে কিন্তু একটা মায়ের পক্ষে কাজে যাওয়াটা, বা কাজে গেলেও অনেক সময় মারা যেটা করছেন, যারা অনেক দূর পড়ালেখা করেছে বা শিক্ষাগত যোগ্যতায় অনেক এগিয়ে, তারা দেখা যাচ্ছে ওই আন্ডার এমপ্লয়মেন্ট।
যে অনেক ভালো জব নেওয়ার তাকে তারা Prefer করছে প্রেফার না। করছে না, তারা মোটামুটি টাইপের একটা জব Right. নিয়ে বা কম part সময় বেড়ে আসা যাবে। time হ্যাঁ, বা হ্যাঁ। একটু ইরেগুলার অ্যাসাইনমেন্ট এরকম নিয়ে তারা বেবি টেক কেয়ারে টাইম দিচ্ছে। সো এখানে আমরা অনেক বড় ইকোনমিক আউটপুট কিন্তু এখানে হারাই। Sure. সো এখানে স্পেস থাকে, কিন্তু এখানে তার পাশাপাশি আসলে এই মাইন্ডসেটেরও একটা বিষয় আছে। ফ্যামিলি লেভেল আবার মনে হয় এখন একটা বড় চেঞ্জ আমরা দেখি, কিন্তু তাও অনেক বড় গ্যাপ আছে যে ঢাকা শহর ভিত্তিক চিন্তা ভাবনাটা তো আসলে সারা দেশের চিন্তা ভাবনা না। না, না। হ্যাঁ, আমরা যখন জেলা শহর উপজেলা শহরগুলা যাব, ওখানেও কিন্তু দেখা যায় যে ওই মেয়েদের পড়াশোনাটা অনেক দূর পর্যন্ত ওই বিয়ের যে ম্যারেজ মার্কেট তার ওই জন্য। পর্যন্ত দেখা হয় যে আমার মেয়েটা ভালো একটা ইউনিভার্সিটি থেকে পাশ করলে ভালো একটা প্রতিষ্ঠান। বিয়ে হবে। তো এখন এইটার এর বিয়ন্ড চিন্তা আমরা এই করতে পারছি না। বিয়ন্ডে এখনো যাওয়ার জায়গায় গ্যাপ আছে, যে আমাদের মেয়েটাও যে মানে কোনো অংশেই ইকোনমিক্যালি কম অ্যাক্টিভ হবে পড়ালেখার পর, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নাই। অবশ্য এটার ওই বোথ সাইড ফ্যাক্টর আছে। যদি জব তৈরি হতে থাকে, যদি দেখে যে ওই automatically আসবে। ইন্ডাস্ট্রি আছে, তখন কিন্তু অটোমেটিক্যালি এই জায়গাটা একদমই আমি এগ্রি করি। মানে বিশেষ করে মানে ফ্রম মাই লোকাল এক্সপিরিয়েন্স, ফর এক্সাম্পল আমি নারায়ণগঞ্জ থেকে উঠে আসছি। সো নারায়ণগঞ্জ হেভিলি ইন্ডাস্ট্রিয়ালাইজ একটা এরিয়া। তো ওখানে কিন্তু মানে উইমেনদের পার্টিসিপেশন কম্পারেটিভলি হাই High. রাদার দেন অন্যান্য ডিস্ট্রিক্টে। সো ওখানে আমি দেখেছি যে আসলে মানে বিশেষ করে আরএমজি বলি বা বিভিন্ন সেক্টরে উইমেনদের যে পার্টিসিপেশন ওইটা একটু এক্সিড করেছে ফ্রম ডিফারেন্ট ডিস্ট্রিক্টস। রাইট 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 সো আমার মনে হয় আপনি যেটা বললেন যে আসলে যে ইন্ডাস্ট্রিগুলোকে এক্সপান্ড করতে দেওয়া হয়, এক্স্যাক্টলি। তাহলে কিন্তু আসলে এমনিতেই সোসাইটিতে একটা নিড তৈরি হবে যে আমি ঘরে বসে থাকার থেকে জবে পার্টিসিপেট করাটা মোর ইজি এবং হচ্ছে বেনিফিট ফর দ্য মোর ফ্যামিলি। বেনিফিশিয়াল। হ্যাঁ, হ্যাঁ, এবং তখন কিন্তু অটোমেটিকলি ওই যে কেয়ার গিভিং এর যে মার্কেটটা এটাও গ্রো করবে। অফ কোর্স। হ্যাঁ, অটোমেটিকলি তখন দেখা যাবে যে এদেরকে রাখার জন্য আরেকটা কেউ এগিয়ে আসবে, আরেকটা তখন তারা ইন্ডাস্ট্রি। চলে যাবে আর কি। রাইট। তবে এখানে খুবই ইন্টারেস্টিংলি এটা অবশ্য আপনি হয়তো ওইভাবে খেয়াল করেছেন কিনা যে আমাদের এডুকেশন সিস্টেমে অনেকগুলো স্ট্রিম আছে, জেনারেল স্ট্রিম, টেকনিক্যাল স্ট্রিম, একইভাবে মাদ্রাসা স্ট্রিম। মাদ্রাসার ভিতরে কওমি মাদ্রাসা আছে, তারপরে সাধারণ মাদ্রাসা যেগুলোকে আমরা দাখিল মাদ্রাসা বলি। তো এইখানে আমরা এই রিসেন্ট যেটা দেখছি যে যেহেতু বাবা মায়েরা সারাক্ষণ বাসায় থাকতে পারছে না, তাদের বাচ্চাদেরকে দেখাশোনার ওইরকম কোনো টেক কেয়ার দেওয়ার মতো কোনো জায়গা নেই, তারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় একদম আবাসিকের মতো দিয়ে দিচ্ছে, সকাল থেকে সারাদিন থাকছে, খাচ্ছে, পড়াশোনা করছে এবং যাওয়ার সময় নিয়ে যাচ্ছে। এরকম একটা ট্রেন্ড কিন্তু আমরা রিসেন্টলি এডুকেশনে দেখছি। ইভেন ইফ ইট ইজ ফর এডুকেশন, ডু ইউ থিঙ্ক যে আসলে এইখানে আসলে আমাদের গভর্নমেন্টের ইন্টারভেনশন থাকা উচিত ফর সেফটি, ফর স্কিল ডেভেলপমেন্ট, ফর ইভেন মানে নিউট্রিশন পার্সপেক্টিভ থেকে যদি বলি যে বাচ্চাদেরকে যে আসলে যে ধরনের হ্যাবিচুয়াল ব্যাপারগুলো আসলে মেনটেন করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ আমরা হয়তো বা এখন আমাদের একটা খুব ইজি অপশনকে চুজ করছি, হ্যাঁ, টু মেক আওয়ার সেলফ কনভিনিয়েন্ট, বাট ইন দ্য ফিউচার এটা আসলে কোন দিকে আমাদের নিয়ে যাবে। সো কম্পারেটিভ মার্কেটটা যদি না তৈরি হয় তাহলে কিন্তু আসলে একটা জেনারেল বা একটা খুব মানে বলবো যে ক্যাজুয়ালি একটা মার্কেট তৈরি হচ্ছে যারা এই সাপোর্টটা ইন দ্য নেম অফ এডুকেশন দিয়ে যাচ্ছে আর কি। না না, ইউ রাইট। আমার কাছে মনে হয় এটা আমি আসতাম একটা পয়েন্টে হয়তো, যে এই গ্রুপটাকে আমার কাছে মনে হয়েছে যে কওমি মাদ্রাসা বা মাদ্রাসার যে গ্রুপটা, স্পেশালি কওমি মাদ্রাসা নিয়ে যদি আমরা বলি, এরা সব থেকে বঞ্চিত আমাদের দেশে। এবং এটা আমার খারাপও লাগে পার্সোনালি, কারণ এই দায়বদ্ধতা আমাদের সবার। কারণ এটা ধর্মীয় শিক্ষার সাথে তাদের অ্যাফিলিয়েশন থাকবে, এটা কোয়াইট ন্যাচারাল এবং ওইটাই পারপাস ওখানে। এবং এটাকে আসলে আমরা অস্বীকার করা, এটাকে চ্যালেঞ্জ করার মতো কোনো স্পেস এখানে নাই, কারণ এটা মানুষের রিলিজিয়াস বিলিফ থেকে মানুষ ওখানে পাঠায়। এবং এটা প্রত্যেকের এই স্বাধীনতা এবং ডিসিশন নেওয়ার অধিকার আছে যে সে তার সন্ততিকে কোন দিকে বেশি এমফাসাইজ করবে। যেই জিনিসটা আমরা হয়তো মিস করে গেছি বা এখনো করছি, যে ওইখানেও যে স্কিলস, ওখানেও যে ল্যাঙ্গুয়েজ, ওখানেও যে সফট স্কিল, ইংরেজি ভাষা বা এই অ্যারাবিক, এবং অ্যারাবিককে ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখা রাদার দেন জাস্ট ওই যারা হেফজ পড়ছে ওই টেরিটরিতে বেঁধে না রেখে আরেকটু ব্রড করা। এবং ধরেন ওখানে বেসিক যে কগনিটিভ স্কিল, ক্যালকুলেশন, কিছুটা ম্যাথস, হ্যাঁ, হয়তো বা একটা লাইন আছে আলিয়া মাদ্রাসাতে ওগুলো দেওয়া হয়, কিন্তু কওমিতেও কিন্তু চাইলে এগুলা পরীক্ষা দেওয়ার জন্য না করে হলেও স্ট্যান্ডার্ড মডিউল কারিকুলামের মধ্যে দিতে পারে, ইনভেস্ট করতে পারে। হ্যাঁ, এবং ওখানকার বাচ্চাদেরও তো আসলে রাইট আছে, তারা বের হয়ে
ভালো চাকরি সর্বোচ্চ করা, অবস্থানে যেতে পারবে। সর্বোচ্চ অবস্থানে যাওয়ার স্বপ্ন তারাও দেখবে এবং হুম। তাদেরকে ওই রাইটটা প্রোভাইড করতে হবে। এবং একটা বড় মিসড অপরচুনিটি কিন্তু হলো এই স্টুডেন্টগুলোকে যদি একটু আর্লি এজ থেকে ভোকেশনাল এডুকেশনের দিকে ইউটিলাইজ করার একটা হুম, স্পেস দেওয়া যায়। হুম, কারণ ওইখানে যে বাচ্চারা যায় দেখা যায় যে হুম, 8 বছর টাইম স্পেন্ড করলে 7-8 বছর মোর হুম, অরলেস তাদের হেফজো থেকে বা আরেকটু অ্যাডভান্স পড়ালেখা থেকে দে আর ডান ওই হুম, সময়ের মধ্যে হয়ে যায়। হুম, তো তারপর তার কিন্তু আরও একটা নাইস একটা এজ থ্রেশহোল্ড থাকে, আরও হুম, নতুন স্কিল তাড়াতাড়ি শেখা, কুইকলি হুম, শেখা, যেহেতু হুম, বয়সটা একটা অ্যাডভান্টেজ। হুম, টেকনিক্যাল ভোকেশনাল বা যে কোনো কিছুই আপনি নতুন শিখবেন, হুম, এজ কিন্তু একটা অ্যাডভান্টেজ আপনার। absolutely, আপনি যেই জিনিস আপনি 5 বছর আগে হয়তো 1 ঘন্টা সময় দিলে শিখে যেতে পারতাম, এখন হুম, কিন্তু বসলে দেখা যাবে 3-4 ঘন্টা সময় লাগবে। কথার হুম, কথা। হুম, হুম, সেটা সবার জন্য সত্য। তো ওইটা একটা মিসড অপরচুনিটি এবং আমার ইটস এ হিউজ মার্কেট। হুম, এই মার্কেটটা হলো গভর্নমেন্টেরও ইনভেস্ট করার অনেক স্পেস এবং আসলে প্রাইভেট সেক্টরেরও ইনভেস্ট করার একটা বিগ স্পেস আছে। হুম, প্রবলেমটা হয় এখানেও আমার কাছে মনে হচ্ছে কিছু স্টিগমা তৈরি হয়। যে হুম। ওরা পিছিয়ে পড়া এই কিন্তু আদতে গ্রুপটাকে কিন্তু আমরা মানে যখন আমাদের সার্ভিস সেক্টরে একটা বড় এমপ্লয়মেন্ট কিন্তু কওমি মাদ্রাসা স্টুডেন্টের আছে। অফকোর্স বিশেষ করে বিজনেসে যারা আছে। তো ওদের মধ্যে একটা দারুণ যে বিষয়টা দেখি যে আসলে সোশিও কগনিটিভ স্কিল যেগুলো আছে মানে তারা আসলে মানুষকে এত সুন্দর ডিল করতে পারে। হুম। এখন এদের এই মানে স্কিলটাকে যদি আমরা আসলে ইন্টারন্যাশনালি ইউজ করার কথা ভাবি। ফর জি, 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 এক্সাম্পল জি। আমাদের মিডল ইস্ট যে মার্কেট মানে শ্রমবাজার, এখানে তো আমরা জেনারেল স্ট্রিম স্টুডেন্ট বেশি পাঠাচ্ছি। এদের আসলে যাওয়া উচিত হুম, হুম, হুম। তাদের যারা খুব কুইকলি অ্যাডাপ্ট করতে পারবে ওই ওই কালচারটার সাথে ওই adapt- ইসলামিক ফিলোসফিগুলোর সাথে হুম, খুব স্ট্রেট ফরওয়ার্ড যদি আমি পুট করি এবং এটা খুব সারপ্রাইজিং না, কারণ তারা তো আসলে ইসলামিক ভ্যালুসগুলাতে বেশি দক্ষ। গ্রুমড হয় বেশি। হুম, সো তাদের যদি হিউম্যান ইন্টারাকশন স্কিল, নম্রতা, ভদ্রতা, হুম, পাংচুয়ালিটিতে হুম, তারা হাই থাকে, হুম, because of the Islamic values they হুম। get in দেন the অলসো দে আর ভেরি মাদ্রাসায়। ডিসিপ্লিন। এক্স্যাক্টলি। মানে যেহেতু মানে ওই ছোট কালচারটাই থেকে হলো আপনার ওখানে যখন থাকে তারা নামাজ বলেন, হুম, রোজা বলেন, এই যে সকালে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে সময় ওঠা, মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া, 5 ওয়াক্ত পড়া এবং হুম, কোরআনের রিসাইটেশনটা সকালে, রাতে এবং হুম, প্র্যাকটিসের মধ্যে রাখা। হুম, হুম, দিস আ ওয়ে অফ লিভিং ইউর লাইফ ইন এ ডিসিপ্লিনড ওয়ে। রাইট। আনফরচুনেটলি ওই যে আপনি যেটা বললেন যে এইখানে তারা অলরেডি অনেকের থেকে আগাই থাকে। হুম, তো এই গ্রুপটাকে যদি আপনি অ্যারাবিক অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হুম। শেখানো শুরু করতে পারেন, প্লাস কিছু টেকনিক্যাল প্লাস স্কিল। কিছু টেকনিক্যাল ভোকেশনাল স্কিল, কিছু ম্যাথামেটিক্স, কিছু ক্যালকুলেশন, কিছু ইংলিশের বেসিক্স, হ্যাঁ? হুম, আমরা IELTS এর জন্য এবং অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, আমি হুম, নাম নিব না, হুম, যে এই 100টা ইংরেজি নতুন শব্দ শেখার বই বের হয়, হুম, হুম, হ্যাঁ? বা ওই যে 200টা সবজির ইংরেজি নাম। হুম, তো এগুলো কিন্তু বাজারে বের হচ্ছে। হুম, হুম, কিন্তু এগুলা বের হচ্ছে, এই গ্রুপটাকে কিন্তু টার্গেট করা হয় না ওইভাবে। হুম, এবং ট্রু। এই গ্রুপটা একটু কেমন জানি মেইনস্ট্রিমের আমরা একটু দূরে ঠেলে দেই এবং হ্যাঁ, তারপর আবার এরা যখন অন্য কোনো ধরনের দাবি দেওয়া করে। দাবি দাওয়া করে বা অন্য কোনো ধরনের পথ বেছে নেয়, তখন আবার আমরা এদের উপর আপসেট হই। কিন্তু হুম, আমরাই কিন্তু এদেরকে ঠিকমতো আসলে আচ্ছা করছি গাইড না। করার যে স্পেসটা, সেই স্পেসটা খালি রেখে রাইট। করছি না। সো লিডিং ফরওয়ার্ড আমরা যদি চিন্তা করি মানে আমরা স্কিলের কথা বলছিলাম বেশ খানিকক্ষণ ধরে যে শিক্ষার্থীদের মধ্যে কী ধরনের স্কিল থাকা দরকার। অলরেডি স্টুডেন্টদের মধ্যে যে ধরনের স্কিলগুলো আমরা দেখতে পাই সেটা আলাপ করলাম। বাট 21st সেঞ্চুরি স্কিল মানে খুবই প্রমিনেন্টলি এখন আমরা আলোচনায় দেখছি যে আসছে বা সফট স্কিলের কথা বলছি। আসলে এন্টায়ার এডুকেশন সিস্টেম যখন আমাদের স্কুলিং শেষ হয়, এটা হোক মানে জেনারেল স্ট্রিম হোক, কারিগরি কিংবা মাদ্রাসা, অ্যাজ এ এমপ্লয়ার তারা যেই সফট স্কিলের কথা বলছে রাইট নাও, এইখানে আসলে বর্তমান মার্কেটে বাংলাদেশে যারা লেবার তাদের অবস্থান কি? আর আসলে অপটিমাম কি হওয়া উচিত? হোয়াট ডু ইউ থিংক? না, আমার মনে হয় অপটিমামটা বলা কঠিন, এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ওয়াইজ ভ্যারি করবে। বাট কিছু বেসিক্স নিয়ে আমি বলতে পারি, কারণ আমার কাছে মনে হয় একটা বড় বেসিক প্রবলেম যেটা এমপ্লয়ারদের মধ্যে সফট স্কিলের মধ্যে তারা এক্সপেক্ট করে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে অ্যাটলিস্ট মিনিমাম কিছু কনভারসেশন স্কিলটা খুব দরকার, যে বেসিক কনভারসেশন স্কিল। এখন এই কনভারসেশন স্কিলগুলোর ওয়ে আমি একটু পরে যাব। সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হলো যে একটা বেসিক লেখার স্কিল, এটা রাইটিং ইংরেজি স্কিল রাইটিং স্কিল, এটা হলো ইংরেজি লেখা মানে মূলত। নিজের মানে কাজগুলোকে ঠিকভাবে এক্সপ্রেস করার এক্স্যাক্টলি জন্য এক্সপ্রেস ২ টা একটা ভার্বাল অ্যান্ড রিটেন ভার্বাল ২ টা। অ্যান্ড রিটেন, এই দুইটাই স্কিল হলো খুব বেসিক, মানে হুম,
এবং একটা সত্যি কথা বলি, আমি যখন এখনো বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি এই ধরনের ওয়ার্কশপ বা সেমিনারে বা পাবলিক লেকচারে আমাকে ইনভাইট করে, তো ভলেন্টারিলি, তো ওগুলাতে আমি একটা জিনিস খুব এমফাসাইজ করি যে একটা স্টুডেন্টের আসলে ফোর্থ ইয়ারে যখন উঠে যাবে, অর্থাৎ ব্যাচেলর বা গ্র্যাজুয়েট মানে আন্ডার গ্র্যাডের শেষ বছরটা, তার আসলে লেখালেখি শুরু করতে হবে। এটা পাবলিশ হোক আর না পাবলিশ হোক, মানে ডায়েরিতে আমরা লেখা হোক। অনেক মানে মিস ইন্টারপ্রেট করি লেখালেখিকে। হ্যাঁ যেমন ধরেন আমরা এত বছর পড়াশোনা করি, সারা জীবন তো লিখলামই, হ্যাঁ পরীক্ষার খাতায় লিখলাম, জি কিন্তু জি ফ্রি হ্যান্ড রাইটিং এক্স্যাক্টলি বা নিজের থটটাকে হ্যাঁ এক্সপ্রেস করা হ্যাঁ সেইটা কিন্তু করি না, অ্যাবসলিউটলি। সুযোগটাও আমরা খুঁজে দেখি না। ইট ক্যান বি নিজের থট, ইট ক্যান বি খুব ছোটবেলার মতো। ধরেন একটা টপিক আজকে আপনি পত্রিকায় দেখলেন এবং হুম, আপনি টপিকটা নিয়ে কিছুদিন পড়ালেখা করছেন, বা হুম, ধরেন আপনি একটা বই পড়ে শেষ করছেন, হুম, হুম, বা আপনি একটা পেপার, রিসার্চ পেপার ডেজার্টেশনের জন্য বা একটা টপিক পড়ে শেষ করছেন, হুম, হুম, 300 ওয়ার্ডে জাস্ট একটু লিখে ফেলা নিজে যে আপনি কি বুঝলেন বা কি পড়লেন। হুম, তো এইটা একটা অ্যামেজিং প্র্যাকটিস। এইটা কেউ করতে পারলেই, ধরেন এখন তো আমাদের সময় তো অত টুল ছিল না, এখন কিন্তু অনেক টুল আছে। এই হুম। লেখাটা আবার এখন আবার অন্য রিস্ক আছে যে আপনি ওই টপিক দিয়ে আনইথিক্যালি এআই ইউজ সার্চ করলাম। দিলে, চ্যাট জিপিটি দিলে আপনার লেখার দরকার নাই, জিনিস চলে আসবে। হুম। এখন যার বাট লিখতে গেলে তো তার একটা অ্যানালিটিক্যাল স্কিল লাগে, এক্স্যাক্টলি হ্যাঁ? থিংকিং স্কিল তো। অ্যানালিটিক্যাল স্কিল লাগে। এবং আমার পিএইচডি স্কুলের আমার এক সুপারভাইজার বলতেন, আমার সুপারভাইজার, যে উনি বলতেন যে, ওভি, এন্ড অফ দ্য ডে রাইটিং ইজ থিঙ্কিং, ইফ ইউ ডোন্ট রাইট ইউ আর নট থিঙ্কিং। হুম, সো হুম, ওই লিখতে গেলেই আপনি আসলে চিন্তা করবেন যে কি আপনি ওই লিখছি? টপিকটা নিয়ে কি লিখতেছেন, কি হুম, ভাবেন, কোথায় হুম, গ্যাপ আছে কিনা। হুম, এবং হুম, সব থেকে ভালো যেটা হয় যে লিখতে গেলে বোঝা যায় যে আপনি টপিকটার ব্যাপারে আর কি কি জানেন না। রাইট। কারণ আপনি যদি অনেক কিছু জানেন, আপনি স্মুথলি লিখে ফেলতে পারবেন। হুম, হুম। আর অনেক কিছু না জানলে দেখা যাবে আপনার লেখাটা অত ফাস্ট বা তখন জানার আগ্রহ তৈরি জানার হবে। আগ্রহ তৈরি হবে। রাইট। সো এই ২ টা স্কিলের পাশাপাশি ৩ নাম্বার একটা স্কিল আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে চাকরি-বাকরি বিভিন্ন জায়গায় করে আমি যেটা বুঝলাম যে আমাদের কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলাতে আমরা ফেইল করি, এবং হুম, হুম। মানে যেমন এবং এটাতে ইউনিভার্সিটির কাজ করার স্পেসটা কম। এটা একটু ইন্টারপার্সোনাল লেভেলে। হুম, এগুলা ইয়াং যারা যুব সমাজ, তাদের নিজেরই একটু এগুলা সলভ করতে হবে। যেমন আমরা অনেক সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে না। হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসকে খুব আ আরকি ততটা গুরুত্বের সাথে নেই না। প্রেজেন্ট করি না, রেইজ করি না। বা খুব কম গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে বেশি কথা বলি। হুম, হুম, হ্যাঁ? তো এটা ইস অলসো পার্ট অফ প্র্যাকটিস অফ ইউর লাইফ। সো এটা হুম, একটু হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের দিকে আমি চলে যাচ্ছি। হুম, কিন্তু ওইটা কিন্তু আবার ইউনিভার্সিটি, স্কুল, কলেজ কেউ ঠিক করতে পারবে না। হুম। ওইটা আপনার নিজের এই জিনিসগুলা পার্সোনালিটি লেভেলটাকে পার্সোনালিটি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি। এবং এটার সবথেকে ভালো উপায় হচ্ছে যে ওই গ্রুপ অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকা, গ্রুপে কাজ করা, বিভিন্ন মানে ইউনিভার্সিটিতে অর্গানাইজেশনে টিমে যুক্ত। কাজ করা, হুম, ভলান্টারি অ্যাক্টিভিটি করা, সংস্থা করা। হুম। হ্যাঁ, এটা তখন ফ্রেন্ডরা কারেক্ট করে ফেলে। এক্সাক্টলি। তখন হুম, আপনি এগুলা করে আসছেন। আপনি একটা বিতর্ক সংগঠনে কাজ করছেন, কথার কথা। হুম, তো আপনি ঢাকা ইউনিভার্সিটির কথার কথা ফিল্ম সোসাইটিতে কাজ করেন। হুম, তো তখন আপনি একটা, সো এইগুলো হলো অপরচুনিটি। কারণ হুম, হুম। ওগুলা ক্লাসরুমে শেখা যাবে না। মানে লটস অফ সোশ্যাল স্কিল অ্যান্ড আমি বলি যদি সফট স্কিলের কথা বলি, এগুলো কিন্তু ওই ভলান্টারি, ক্লাসরুমের বাইরে, হ্যাঁ, হ্যাঁ, ক্লাসরুমের বাইরে জায়গা ভলান্টারি থেকে আসে। অর্গানাইজেশন বা যে ধরনের ক্লাব অ্যাক্টিভিটি, সোসাইটি এগুলোর সাথে কানেক্টেড থাকলে হুম, তখন মানে ন্যাচারাল কারেকশনগুলো হয় বা কেউ একটু ফিডব্যাক দিলে সাথে, সাথে সেটাকে ইজিলি নেওয়া যায়। এক্সাক্টলি। তো এই কারেকশনটা জি, আর যেটা আপনি বলছেন ডিবেটের কথা, এটা আমার মনে হয় যে স্পিকিং এর ক্ষেত্রে বিশেষ হুম, করে মানুষের সামনে প্রেজেন্ট করা, হুম। লেকচার দেওয়া কিংবা কথা বলা, এটা হোক সিনিয়রের সাথে কিংবা হোক জুনিয়রের সাথে, জি, জি, জি। এটার জড়তাটা কেটে যায়। জি, জি, জি। ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে একটা জিনিস হলো, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ডু ইট কোয়াইট ওয়েল, যে তারা সব কোর্সগুলাতেই চেষ্টা করে একটা ১০ প্রেজেন্টেশন। নাম্বারের হলো প্রেজেন্টেশন বা টিম প্রেজেন্টেশন রাখতে। হুম, তো এইটা কিন্তু আমার খুব ভালো লাগে এই মডেলটা। কারণ হুম, এইটাতে ক্লাসে সবাই তো ভালো কথা বলবে তা না। কেউ না। হয়তো খাতায় খুব ভালো, সবাইরই ভালো প্রেজেন্টার হইতে হবে, এটারও দরকার নেই। হুম, হুম, আমরা আবার এখন এমন একটা সোসাইটির পিছে দৌড়াচ্ছি যেখানে আমরা ওই ট্রেনিং লঞ্চ করি যে কিভাবে আপনি ভালো প্রেজেন্ট করবেন। হুম। আমার কথা হইলো, হয়তো সবারই ভালো প্রেজেন্ট করার দরকার দরকার নেই। নাই। সাম পারসন নোজ অ্যামেজিং ম্যাথমেটিক্যাল স্কিল। তো হুম, সে হয়তো কথা বলার দরকার নেই। লেট হিম হুম। ডু দ্য ম্যাথমেটিক্স অ্যান্ড সলভ রাইট। প্রবলেমস, হ্যাঁ? এই যে টিমের মধ্যে ডাইভার্সিটি এটাকে এক্সাক্টলি। এনকারেজ করা এগুলা উচিত। হলো ওই টিম প্রেজেন্টেশন, ডিসকাশন গুলা যখন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আমি দেখেছি, যে এখন পাবলিক ইউনিভার্সিটি তো হয় অনেক কোর্সে যে দেয়, তখন এগুলার মানে
বেনিফিটটা একটু এক্সপিরিয়েন্সটা বেশি। স্টুডেন্টরা ওই ছাত্রছাত্রী অবস্থা থেকেই পেতে শুরু করে। Right. তখন একটা জব মার্কেটের প্রেজেন্টেশনের ব্যাপারে সে আগে থেকেই জানে যে হুম, একটা প্রেজেন্টেশন কিভাবে বানায়, কিভাবে হুম, দেয়। এখন কেউ হয়তো অনেক ভালো দিবে, হুম, কেউ হয়তো কম দিবে। কিন্তু আপনি তাকে ছাত্র অবস্থায় এটার সুযোগই না দিলে হুম, সে কোনোদিন জানবেই না যে এগুলা কিভাবে করতে হয়। করতে হয় বা হুম। কাজগুলো কি। তখনই মিসম্যাচগুলো তৈরি এক্সাক্টলি, হয়। এবং তখন হলো সে একটা শূন্যের মধ্যে পড়ে। ওকে, লাস্ট যেই বিষয়টা একটু এমফাসাইজ করতে চাই, আমরা অনেক ক্ষেত্রেই মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বেশ কথা বলেছি, কিন্তু আমাদের হিস্ট্রিক্যালি যেটা দেখি যে অনেক ড্রপ আউট হয় প্রাইমারি থেকে, সেকেন্ডারি থেকে, এবং আমাদের হায়ার এডুকেশনের পার্সেন্টেজটা প্রবাবলি 16 বা 17%। মানে আমরা যেই স্টুডেন্টরা প্রাইমারি স্কুলে একই সাথে ভর্তি হয়, প্রতি বছর হয়তো 40 লাখ শিক্ষার্থী আমার প্রাইমারি স্কুলে ভর্তি হচ্ছে। জি, এই সেম ব্যাচ স্টুডেন্টরা হায়ার এডুকেশনে যেতে যেতে মানে অলমোস্ট 84% ড্রপ আউট হচ্ছে। জি। 16% অনলি হায়ার এডুকেশনে যাচ্ছে, হয়তো বা 4 লাখ 5 লাখ শিক্ষার্থী যাচ্ছে ওই 40 লাখ থেকে। হুম, তো এত ড্রপ আউট হয়ে যাচ্ছে বিভিন্ন টায়ারে, হ্যাঁ। হুম। এদের আসলে মানে মানে মার্কেটের কন্ট্রিবিউশন কিন্তু যে নন ফর্মাল ইকোনমিতে আছে, বেশ বড়ভাবে আছে। হুম। সো এদেরকে আসলে আহ, এই যে বডি ল্যাঙ্গুয়েজ শেখানো, কমিউনিকেশন স্কিল শেখানো, এটা তো আসলে প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে না, আর না, সম্ভব সম্ভব না। না। এবং এদেরকে অ্যাড্রেস করতে না পারলেও আমরা আসলে ওই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো না ইকোনমির যে জায়গায় হুম, আমরা হুম, যেতে হুম, হচ্ছে। হুম। কিন্তু তারা তো ট্রাই করছে নানানভাবে তাদের জীবিকাকে হুম, মানে হুম, হুম, হুম। মেনটেন করার জন্য। জি, জি, জি। সো তাদের জন্য আসলে ফিউচার স্কিল ডেভেলপমেন্ট মানে অ্যাপ্রোচটা আসলে কী হওয়া উচিত বা কী হবে? না, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটা আমি যেটা বলব যে আমাদের সব আ উদ্যোগগুলোই দেখবেন একটু ঢাকা বায়াসড, হুম, একটু শহর বায়াসড। হুম, হুম। যেখানে ক্রাউড আসলে সবথেকে কম। হ্যাঁ, আচ্ছা। আমরা আসলে সেই ঠাকুরগাঁওতে বসে যে ড্রপ আউট হয়েছে, হুম, তাকে নিয়ে কি কিছু করতেছি নাকি? বা তার কাছে আসলে কি নিয়ে যাচ্ছি আমি? হুম, যে কিনা পাথরঘাটা বরিশালের ওই আপনার হুম, বরগুনার একটা দ্বীপ। হুম, ওইখানে পাথরঘাটাতে বসে যে ড্রপ আউটরা, হুম, তাদের ইকোনমিক অপরচুনিটিস নিয়ে আমরা তাদের কাছে যাই কিনা? তাদের হুম, কি স্কিল শেখানোর জন্য আমার রিচেবিলিটি আছে, বা আমরা কোনো প্রোডাক্ট, আমরা কোনো হুম, সেন্টার এগুলো চিন্তা করছি কিনা? হুম, হুম, এগুলো নিয়ে আমরা কাজ করি কিন্তু কম, এবং এখানে সোশ্যাল মিডিয়ারও একটা বড় ইনফ্লুয়েন্স পজিটিভ আছে, আবার নেগেটিভও আছে। সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স হচ্ছে যে নেগেটিভটা হলো যে ঢাকা শহরের ক্রাউডকে টার্গেট করলে আপনি খুব তাড়াতাড়ি পপুলার হবেন, ইনিশিয়েটিভগুলো কুইক কিছু মানি আসবে, হুম, হুম, মানুষজন এনরোল করে। কারণ আমি দেখছি যে একজন ব্যবসায়ী সে একটা কোর্স নিয়ে আসছে, সে কোনো এক প্ল্যাটফর্মে, হুম, যে আমি 15 বছর ধরে এতগুলো এন্টারপ্রাইজ দাঁড় করিয়েছি, এত টাকার লস করেছি, অনেক কিছু শিখেছি, হুম, ব্যবসা কিভাবে করতে হয় আমার থেকে শিখুন। অনেকগুলো লস থেকে অনেক মানে শিখেছে। এখন আমি বুঝতে পেরেছি যে সে সাকসেসফুল এন্টারপ্রেনার, সে হুম, ব্যবসার ট্রিক ABC মানুষকে শিখাবে। এখন আমার একটা হুম, হিসাব এখানে আছে, এটা আমার পার্সোনাল অভিমত, যে বিজনেস হলো এমন এক জিনিস, আপনি কিন্তু কাউকে আসলে বলবেন যে আমি ওকে 15 দিনের একটা ক্র্যাশ কোর্স করিয়েছি যে কিভাবে বিজনেস করতে হয়, হুম। দেন দ্যাট পার্সন উইল বি এ গুড বিজনেসম্যান। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস ওয়ে। তাহলে তো এত ইউনিভার্সিটি হ্যাঁ, লাগতো না অ্যাবসোলিউটলি, পড়াশোনা করার অ্যাবসোলিউটলি। জন্য। বা অনেক বিজনেসম্যান হয়তো ইউনিভার্সিটি কি হুম, কলেজও পাস করে নাই। হুম, আমরা তো এগুলো জানি। কিন্তু হুম, সাকসেসফুল বিজনেসম্যান, ইটস আ ডিফারেন্ট থিং। কিন্তু কথা হলো এই যে তার এই যে ডিজাইনটা, যে আমি এই ডিজাইনটার মধ্যে আপনি দেখবেন যে এটার মধ্যে একটা ঢাকা শহর আরবান টোন আছে। আরবান টার্গেট গ্রুপকে সে। আরবান টার্গেট গ্রুপ। হুম, কিন্তু এইটা আমার দেশের কত পার্সেন্ট মানুষ? খুব কম। আমি কোন ধরনের ইনিশিয়েটিভ এবং টেকনোলজি, সোশ্যাল মিডিয়া যেখানে এখানে ভালো করতে পারে, হুম, হুম, যে আমি ঠাকুরগাঁও, বরগুনা, দিনাজপুর, সিরাজগঞ্জের খুব একদম রিমোট জায়গায় যারা ড্রপ আউট, এই ডেটাবেস আমার আছে, আমি কিন্তু হুম, জানি। হুম, হুম, এই গ্রুপটাকে কমিউনিটি বেসড ডেভেলপমেন্টের থ্রুতে, কমিউনিটি বেসড লার্নিং সেন্টার হুম, হুম, এগুলো আছে, অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট এগুলো করে। কিন্তু কিন্তু খুবই সাইলো হবে না। ওইখানে ওই যে আবারও বললাম যে ওখানে একটা মার্কেট ফেলিয়ার আছে, হুম, যে ওইখানে ফান্ড যতদিন আসে ওই টিকমার্ক চলে, হুম, ফান্ড শেষ, প্রজেক্ট শেষ, ওইগুলোর আর কোনো সেন্টারে উঠে যায়। সেন্টারের কোনো খোঁজ নাই। হ্যাঁ, কিন্তু ওখান থেকে যেতে হবে হলো সাস্টেনেবল সিস্টেমে, এবং এখানে গভর্নমেন্টের যেমন ইনভেস্ট করতে হবে, প্রাইভেট ইনভেস্টমেন্টের বিগ অপরচুনিটি আছে। হুম, বাট সবথেকে পূর্ব শর্ত হলো অ্যাজ এ লেবার ইকোনমিস্ট, মানে আমি হয়তো এই পয়েন্টটাই লাস্ট বলবো, দিন শেষে চাকরির অপরচুনিটি তৈরি করতে হবে। ওই যে হুম, আপনি বললেন যে ড্রপ হয়ে যায়, হুম, প্রাইমারি থেকে টার্সিয়ারি যেতে যেতে 84%ই থাকে না। হুম, হুম, এটার কিন্তু ইটস আ ভেরি নট সারপ্রাইজিং ফর মি। হুম, কারণ কেন থাকবে? এই এডুকেশনের ইনভেস্টমেন্টের রিটার্ন কি? হুম, আপনার তো এডুকেশনের পিছনে ইনভেস্টমেন্টের রিটার্ন থাকতে হবে। হুম, এখন পাবলিক হইলে পাবলিকের পাবলিক ইনভেস্টমেন্ট, যে সরকার টাকা দিচ্ছে ফাইন, হুম, গভর্নমেন্ট ইনস্টিটিউট,
বাট একটা ব্যক্তির, একটা ফ্যামিলিরও তো অনেক ইনভেস্টমেন্ট থাকে। সে যে 16 বছর এডুকেশনে স্পেন্ড করে ব্যাচেলর পর্যন্ত, তার যদি চাকরির মার্কেটে জবই না থাকে, তার যদি শ্রমবাজারে ইনাফ চাকরি না থাকে, সেই চাকরি যদি আমি না করে রাদার ইনফর্মাল ইকোনমিতে যে অল্প বয়সে ইজিলি আর্ন করা পসিবল হয়, তো সে তো সবসময় অপরচুনিটি কস্ট হিসাব করে এবং জি। রিস্ক অ্যাসেস করে। সে এত কিছু কাগজে কলমে আমাদের মতো ইকোনমিক্সদের But মতো করে না। তার মেন্টাল একটা mental- অ্যাকাউন্টিং থাকে যে আমার রিস্ক কোথায় বেশি। আমি 16 বছর ইনভেস্ট করলাম, 8-9 বছর কিছুই কামাইলাম না, প্লাস 16 বছর ইনভেস্ট করে আমি দেখলাম আমি কোনো চাকরি পাইতেছি না, বা এমন একটা জব পাইছি যেটার বেতন আসলে আমি এই 9 বছর ধরে কাজ করলে এর থেকে বেশি আর্ন করবো, আমি আমার লাইফ টাইম ইনকাম বেশি হবে। দে কনসিডার ইন দেয়ার ইউনো আই মিন 10 বছরের একটা অ্যাকুমুলেটিভ চিন্তা মানুষকে ড্রাইভ করে, হিসাব করে হোক আর না করে হোক। সো অপরচুনিটি কস্ট এবং সিগন্যালিংটা ওইটাই। জব মার্কেটে যখন জব থাকবে সবাই তখন- সেই পড়ালেখা হায়ার এডুকেশনকে পিক করবে। জি জব মার্কেটে যখন জব থাকবে না, পড়ালেখা শিখলেও আপনার যা জব, না শিখলেও তাই জব। আপনি অনেক ভালো ব্যাচেলার মাস্টার্স করে বেতন 30,000, কথার কথা, বা অনেক কম পড়ালেখা করেও আপনি মান্থলি 30। আমি ওদিন দেখলাম একটা ডিম বিক্রেতা কোথায় জানি 1.5 লাখ টাকা কামাচ্ছে মাসে। একটা এক্সাম্পল Isn't it amazing? এক্স্যাক্টলি It is amazingly inspiring. আমি দেখলাম যে সেই ভদ্রলোক 1.5 লাখ টাকা তার প্রফিট, নট ইভেন রেভিনিউ, যে ডিম বিক্রি করে, শুধু ডিম সিদ্ধ। সে একটা এক্সিকিউটিভ অফিসার ছিল একটা এক্স কোম্পানি, সাম কোম্পানি, সেখানে সে 35,000 বেতন পাইতো। তো দেখেন, সে যে পড়ালেখা করে তার রিটার্নটা পাচ্ছিল না এখানে, তো হি চোজ আ ভেরি ইজি ওয়ে যেখান থেকে ইনকাম বেশি জেনারেট হবে। একদম একই রকম একটা মানে উদাহরণ আমি আমার একদম মানে খুব ক্লোজ ফ্রেন্ডের দিতে পারি। আমার সাথে ক্লাস 3 পর্যন্ত পড়েছে সে, এবং সে তারপর পড়াশোনা ছেড়ে দিয়ে দীর্ঘদিন টুকটাক কাজ টাজ করতো। বাট যখন আমরা এসএসসি পড়ি তখন দেখতাম সে হচ্ছে ঝালমুড়ি বিক্রি করা শুরু করলো স্কুলের অ্যারাউন্ডে ঝালমুড়ি, এবং আস্তে আস্তে সে মানে মানুষের টেস্টকে পিক করে সে শুধুমাত্র সন্ধ্যাবেলা ঝালমুড়ি বিক্রি করা শুরু করলো। মানে তার সারা দিন হচ্ছে সে ফ্রি, তার বাচ্চাকে সে স্কুলে নিয়ে যাচ্ছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে, বিকেলবেলা সে স্টার্ট করছে তার বিজনেস, সন্ধ্যা বা বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সে ঝালমুড়ি বিক্রি করে। তার মান্থলি ইনকাম অ্যারাউন্ড 1 লাখ প্লাস। পাশাপাশি সে অকেশনালি, যেহেতু সে ঝালমুড়ি বিক্রি করতে তাকে আসলে কুক করতে হয় কিছু কিছু জিনিস, সে খুব ভালো আসলে মানে মাস্টার কুক হয়ে উঠলো। সে ওই বিভিন্ন অনুষ্ঠানে অ্যাজ এ বাবুর্চি কাজ করা শুরু করলো। সো অল অ্যারাউন্ড তার মান্থলি ইনকাম অলমোস্ট 2 লাখ, এবং সে এনজয় করতেছে তার ফুল ডে যে ফ্রি, কোনো ধরনের প্রেশার নাই, কোনো মানে আমাদের যেরকম 9টা 5টা অফিসের জন্য ঘুম থেকে উঠে দৌড়, তারপরে আবার রাতে ফিরে এসে কোনো সময় নেই, তার হাতে অফুরন্ত সময়, এবং সে খুব এন্টারপ্রেনার, একদম সাকসেসফুল এন্টারপ্রেনার। এবং সে তার যে আয় এবং তার ব্যয়, মানে আয়টা এতই বেশি ব্যয়ের তুলনায়, খুব সিম্পল লাইফ যেহেতু লিড করে, সে তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও অনেক বেশি। সে রিসেন্টলি সে বাড়ি করেছে, জায়গা কিনেছে, asset value বাড়ছে। একই সাথে পড়াশোনা করে যারা আমরা বের হয়েছে, কয়েকজন হয়তো প্রতিষ্ঠিত হয়েছে, আর বাকি যারা খুব সারফেস লেভেলে ছিল তারা হয়তো এখনো চাকরি খুঁজছে, কেউ হয়তো খুব যেটা আপনি বলেন যে আন্ডার এমপ্লয়েড হয়ে আছে। সো ওই যে ক্লাস 3 ড্রপ আউট, সে কিন্তু এখন সোসাইটিতে একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার, এবং তার ইনকাম অনেক হাই। আর যারা আসলে এই 16 ইয়ার্স 18 ইয়ার্স কমপ্লিট করেছে তারা স্টিল ক্রাইসিস ফেস করছে, বিকজ জব মার্কেট আসলে অ্যাভেলেবল জব নাই। সো অফকোর্স, সো ওই আমার কথা ওইটাই যে জব মার্কেটের সিগন্যালটা হবে আসল সিগন্যাল। আর এন্ড অফ দ্য ডে কিছু কিছু ফ্যাক্টর, যেমন পার্সোনাল ড্রাইভ, পার্সোনাল মোটিভেশন থাকে। মেবি আপনার ওই ফ্রেন্ড হয়তো এখন নতুন 5 জনকে ভালো গ্রুমিং করতে পারে, যারা হয়তো একই ব্যবসা করবে না, অন্য কিছু করলে ভালো করবে। সো এই কানেক্টিভিটিগুলো আমাদের খুব দরকার। সো 8কাস্ট স্টুডিওতে আজকে একদমই মানে আলোচনা শেষ করব। তার আগে লাস্ট একটা কোয়েশ্চেন, যেহেতু আমরা এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট এগুলো নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করলাম, বাংলাদেশে স্কুল এডুকেশনটাকে আসলে মানে অনেকেই বলেন যে আসলে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিশেষ করে সেকেন্ডারি স্কুল, যখন আসলে মানুষের মধ্যে সোশ্যাল স্কিলগুলো তৈরি হয়। মোস্টলি প্রাইমারি স্কুল তো ফাউন্ডেশনাল স্কিল, সেকেন্ডারিতেও। তো আমাদের ছেলে মেয়েদের মধ্যে যেহেতু এই লেভেলের ড্রপ আউটটা সবচেয়ে হাই, বিফোর ড্রপ আউট তাদের মধ্যে আসলে কিছু কোর সফট স্কিল দেওয়াটা খুবই জরুরি। তো কম্পেয়ার টু আদার কান্ট্রিজ লাইক, যারা আসলে অলরেডি ডেভেলপ, তারা যেভাবে করে তাদের মানে ছেলেমেয়েদের তৈরি করছে, আমাদের ছেলেমেয়েদের স্কুল সিস্টেমের মধ্যেই এই যে নলেজ ড্রিভেন এডুকেশনের পাশাপাশি কী ধরনের আসলে স্কিল ডেভেলপমেন্ট ক্যাপাসিটি আসলে রেডি করা উচিত ইন দি স্কুল। এখানে আমাদের শিক্ষকদের ভূমিকা কেমন হওয়া উচিত, আমাদের কারিকুলামের ভূমিকা কেমন হওয়া উচিত, আমাদের অভিভাবকদের আসলে পার্টিসিপেশন কেমন হওয়া উচিত, এবং সর্বোপরি স্টুডেন্ট যারা, তাদের মধ্যে আসলে এই ধরনের মোটিভেশন তৈরি করার জন্য স্কুলিংয়ের মধ্যে আর কি কি ফ্যাক্টর অ্যাড করা যায় বলে আপনার মনে হয়?
থ্যাংক ইউ। এটা একটা খুব ব্রড কোয়েশ্চেন। আমি খুব আমার ব্যক্তিগত আরকি কিছু দিব ইনসাইটস। হুম, আমার কাছে মনে হয় যে ৩ ধরনের যে শিক্ষা ব্যবস্থা, একটা ইংলিশ ভার্সন, একটা ইংলিশ মিডিয়াম, একটা বাংলা মিডিয়াম। হুম, তো এই ৩ টাতে অনেক ডিফারেন্স। হুম, হুম, হ্যাঁ? এখন এই ৩ টার ডিফারেন্স গুলা এত হিউজ, এটা পারচেসিং পাওয়ার ওয়াইজ ও ডিফারেন্স। কনজাম্পশন করতে গেলে ইংলিশ মিডিয়াম এত হাইলি এক্সপেন্সিভ। প্রাইসড, হুম, এটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে না। ওখানকার কারিকুলামগুলো একটু দেশের বাইরের স্ট্যান্ডার্ডের সাথে হুম, অ্যালাইনড। হুম। হ্যাঁ, বাংলা ভার্সন যেটা হলো জেনারেল পাবলিক স্ট্রিম বা যেটা। জেনারেল সিস্টেম বাংলা মিডিয়াম, পাবলিক একরকমের এক্সপেন্স, হুম, প্রাইভেটের এক্সপেন্স আরও বেশি, আরেকটু বেশি। হুম, ইংলিশ ভার্সন হলে সেখানে আরেকটু বেশি। হুম, হুম। তো এই ডিফারেন্ট টাইপস অফ এডুকেশন ইজ আ লিটল বিট কনফিউজিং। এটা কি সমন্বয় করা উচিত? এটার মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা উচিত। কোঅর্ডিনেশন যদি কেউ নাই করতে চায় সেটাও সমস্যা নাই। আমার ৩ টা স্ট্রিম নিয়ে প্রবলেম নাই। হুম। কিন্তু গুণগত মানে এবং মিনিমাম স্ট্যান্ডার্ড এরকম। অ্যাক্সেসিবিলিটিতে যাতে অনেক বেশি পার্থক্য না থাকে। বিকজ রাইট। আপনি একটা সোশ্যাল এলিটদের ফরে একটা শিক্ষা ব্যবস্থাকে রাখছেন। হুম, হুম, যে ইংলিশ মিডিয়াম চাইলেই সবাই পারচেজ করতে পারবে না। হুম, হুম, ১। হুম, ২ হইলো ঠিক আছে, তাহলে ওটা না করার দরকারও নাই। কারণ হুম, ওইটার দরকার আছে। সব হুম, দেশেই এগুলা থাকে, হ্যাঁ? হুম, হুম, আ কিন্তু এট লিস্ট বাংলা মিডিয়ামের কারিকুলামটার সাথে ওই কারিকুলামটার যাতে অনেক ডিফারেন্স না হয়, হুম, সেটা নিয়ে কাজ করার হুম, স্পেস থাকে। হুম, ১। হুম, ২ হইলো এটার এন্ট্রি পয়েন্টটা কিন্তু হবে হইলো শিক্ষকতার প্রফেশনটাকে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রফেশনে রূপান্তরিত করা। হুম, কারণ আমি অনেক দেখেছি যে আমি যেসব স্কুল কলেজ থেকে এসেছি হুম, বা আমার কাছাকাছি বন্ধু বা ফ্রেন্ড সার্কেলের যারা বিভিন্ন স্কুল কলেজে থেকে এসেছে, একটা যুগ ছিল যখন একটা ভালো আধা সরকারি বা সরকারি ভালো স্কুলে পড়ানোটা প্রাইড ছিল। প্রাইড। জি, জি। যে এক্স স্কুলে পড়ে। ও আমি যেমন আ নিজে রেসিডেন্সিয়াল মডেল কলেজে স্কুলে পড়েছি হুম, ঢাকায়। তো আমি ইদানিং দেখছি যে মানে আমি বলছি না যে ওই ইনস্টিটিউশন গুলা ভালো করছে না। হুম, কিন্তু একটা সোশ্যাল স্টিগমার এমন একটা জায়গায় সেট হয়েছে যে হুম। বাচ্চা-কাচ্চা বোধহয় শহরে যারা আমরা থাকি, ইংলিশ মিডিয়ামে না না পড়লে আর পড়াইলেই বোধহয় আমাদের স্ট্যাটাস বা বাচ্চারা পড়ালেখা শিখবে না। হুম, হুম। তো এই মাইন্ডসেটটার তো একটা কারণ আছে। এখন কারণ অবশ্যই। কি সেটা আমি এক্সাক্টলি জানি না। বাট হুম, ডেফিনিটলি সামথিং হ্যাপেন্ড হুম, হুম, ১৫-২০ বছরে ডাউন দ্য হুম। লাইন। যে আগের মতো ও মানে স্যাটিসফ্যাকশনটা আর এখানে থাকছে না। উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা আর এই রেসিডেন্সিয়াল বা অনেক জায়গা এই স্কুলগুলোর থেকেও অনেকাংশে সবসময় না, হুম। ওই ইংলিশ মিডিয়ামকে প্রেফার করছে। প্রেফার করছে, হ্যাঁ? তো সামথিং হ্যাপেন্ড অ্যান্ড দ্যাট ইজ ডেফিনিটলি সামথিং দ্যাট হ্যাপেন্ড ইজ নট রাইট। কারণ হুম, এটা এমন হওয়া উচিত না, ১। হুম, ২ শিক্ষকদের যে স্যালারি, এটা সরকারি শিক্ষকতার দিকে যদি আরো তাকাই, প্রাইমারি, সেকেন্ডারি হুম, স্কুল, হ্যাঁ? হুম, এটার তো মানে খুবই আপনার মানে রিভিশন দরকার। হুম, কারণ আমি যখন সবথেকে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে লোকজনকে নিব যারা দেশের ভবিষ্যৎ তৈরি করবে, হুম। এদের স্যালারি কম্পেনসেশন হইতে হবে সবথেকে ভালো। জি। যাতে সবথেকে মেধাবী এবং কোয়ালিফাইড পোল অফ পিপল হুম। শিক্ষকতাকে বেছে গ্রহণ নেয়। করে, রাইট। কারণ প্যাশন একটা জিনিস, কিন্তু প্যাশনের সাথে ইট অলসো হ্যাজ টু কাম আপ উইথ এ কম্বিনেশন অফ হুম, আই মিন লিভিং স্ট্যান্ডার্ড। হুম, আমার অনেকেই আমরা দেখেছি যুগের পর যুগ, আমি নর্ডেম কলেজে পড়েছি। তো আমার অনেক শিক্ষক কিন্তু দেখতাম প্যাশনের কারণে অনেক বছর পড়িয়ে গেছে। হুম, কিন্তু হয়তো যুগ, সময় এগুলো চেঞ্জ হচ্ছে। এখন হয়তো মানুষের শুধু প্যাশন দিয়ে ধরে রাখাটা একটু কঠিন। হুম, যেখানে লাইফ এবং কম্পিটিশন সবকিছুই এখন সমাজে অনেক বেশি। এভরিথিং হুম, ইজ গেটিং এক্সপেনসিভ, হ্যাঁ? হুম, হুম, হুম। সো ওই কম্বিনেশনটা দরকার যে শিক্ষক রিক্রুটমেন্টটাকে আরো ঠিক করতে। অ্যাট্রাকটিভ করা, হুম, যাতে মেধাবীরা আসে যারা ভবিষ্যৎ তৈরি করবে। আর আমার কাছে মনে হয় মাঝামাঝি পন্থা হইলো সবথেকে ভালো পন্থা। যে আমি হঠাৎ করে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড হওয়ার দরকার নেই। হুম, যে পরীক্ষা হবে না, হুম, 4, 5, 6 এর থেকে পরীক্ষা বাদ। হুম, বাসায় হলো রান্নাবান্না শিখে অ্যাসাইনমেন্ট করে আসবে। তারপর পেইন্টিং নিয়ে আসবে। এটা গুড, ভেরি গুড। হুম। কিন্তু আমাকে কিন্তু চিন্তা করতে হবে ওই যে ঢাকার কনটেক্সটটা। বাইরে। হুম, আমাকে কিন্তু চিন্তা করতে হবে ওই ঠাকুরগাঁ, জামালপুর, হুম, বরিশাল, খুলনা, হ্যাঁ? হুম। ভোলা, সবাই পারছে কিনা এই সেটা। গ্রুপটার এই সিস্টেমের সাথে অ্যাফিলিয়েশনটা কেমন হবে, হ্যাঁ? হুম, আমার যদি নামটা মুখস্থ করার রেজাল্ট এখন পর্যন্ত ভালো পেয়ে থাকি, হুম, কারণ আমাদের তো সম্পাদ্য উপপাদ্য প্রমাণ করে হুম, নামটা মুখস্থ করে বড় হওয়া হুম, জাতি। হুম, হুম। তো ওইটা খারাপ
না তো, আমার সিস্টেমে হয়তো অতটুকু প্রেশার না থাকলে একটা ছেলে বা মেয়ে ওই পড়ালেখাটা মিনিমামটাকেও করবে না বা করতো না। সো ওইটা অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা অনেক এক্স্যাক্টলি স্ট্রং করা এক্স্যাক্টলি সো ওই এক্সট্রিমটাও যেমন ভালো না যে শুধু নামতা শিখবে, অঙ্ক শিখবে, প্র্যাকটিক্যাল কিছু শিখবে না, আবার ওইটাও ভালো না যে বাংলাদেশকে তো আগে ইন্ডিয়া বা ধরেন কথার কথা শ্রীলঙ্কাকে বিট করতে হবে। শ্রীলঙ্কা বা পড়ালেখার স্ট্যান্ডার্ডে বা ধরেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইখানে আগে চিন্তা করতে হবে। বাংলাদেশ এখন যদি বলে আমি আজকে বাংলাদেশ, আমি হব হইলো সরাসরি ফিনল্যান্ড, মানে আপনি হলো ল্যাডারের 4 নম্বরের স্টেপে থেকে বলবেন যে মাঝের 10টা স্টেপ আমি পারাবো না, আমি 20 নম্বরের স্টেপে 1 লাফে যাব, আপনি পড়ে যাবেন, যেটা হয়েছে এক্স্যাক্টলি, আপনি পড়ে যাবেন। সো ইভেনচুয়ালি স্টেপ বাই স্টেপ এগুলোকে ইয়ে করতে হবে। 1 আর 2 হলো ওই সামঞ্জস্য দরকার, যাতে বাংলা মিডিয়ামের পড়ালেখাতে একেবারেই হলো আপনার ওইখানে অ্যাক্টিভিটি থাকবে না, আবার ইংলিশ মিডিয়ামে প্রচুর অ্যাক্টিভিটি, এই ডিসক্রিমিনেশন ডিসক্রিপেন্সিগুলো কমাতে হবে। আর ওই যে আগের প্রশ্নে যেটা বললাম যে মাদ্রাসা, এই এডুকেশন সিস্টেমটার একটা ইম্পর্টেন্ট ফোকাস দিতে হবে, কারণ এখানে আমাদের অনেক বড় একটা ক্রাউড। অপরচুনিটি আছে। আর আমার কাছে মনে হয় যেমন মিশনারিজ কলেজে যখন পড়েছি, নর্ডেম কলেজ, ঠিক আছে, তারপর হচ্ছে রিলিজিয়াস ভ্যালুগুলো ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং আমাদের দেশে যেহেতু এই ভ্যালুগুলাকে আমরা কালচারালি ফ্যামিলি থেকে ইনহেরিট করে বড় হই, রিগার্ডলেস অফ হোয়াট এভার রিলিজিয়ান, ইসলামিক রিলিজিয়ান, হিন্দু রিলিজিয়ান, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিস্ট, এই রিলিজিয়াস ভ্যালুগুলা শিক্ষা প্রতিষ্ঠানে আমার মনে হয় একটা সময় একটু শক্ত ছিল। তাই মনে হয় ওই এথিক্স, ওই রেসপেক্ট, ওই অনেস্টি, হ্যাঁ, কমিটমেন্ট, হ্যাঁ, সত্য মিথ্যা, এইগুলোর ডিস্টিংশন, হ্যাঁ, ক্যারেক্টার ভালো হওয়া, নম্র হওয়া, বিনত হওয়া, এগুলোর জন্য কিন্তু অনেক দূরের রেফারেন্সে যাওয়ার দরকার নেই, আমাদের মধ্যেই রিলিজিয়াস ভ্যালুজ এথিক্সের মধ্যে কিন্তু এগুলো আছে। সো এইগুলোরও একটা ভালো রেফারেন্সিং অ্যান্ড এমফেসাইজ থাকতে পারে এডুকেশন সিস্টেমে, নট অনলি ইন দ্য টেক্সট বুক বাট অলসো ইন প্র্যাকটিস। থ্যাংক ইউ সো মাচ, মানে ইট ওয়াজ এ গ্রেট ডিসকাশন অ্যান্ড আমার মনে হয় যে আসলে এডকাস স্টুডিওর যারা অডিয়েন্স আছে তারা খুবই পছন্দ করবেন, উপভোগ্য হবে আজকের এই আলোচনাটা, কারণ আমাদের সবারই আসলে মানে পেইন পয়েন্ট একটা, আমাদের নিজেদের প্লাস আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সঠিক শিক্ষা, সঠিক দক্ষতা যদি আমরা পৌঁছে দিতে না পারি এবং তাদেরকে যদি প্রপারলি গাইড করতে না পারি, তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে যেমন তারা সাফার করবে, একইভাবে সমাজ এবং রাষ্ট্রও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো না। বিশেষ করে এমন একটা যুগে আমরা চলতে যাচ্ছি যেখানে আসলে সারা বিশ্ব মানে খুব র্যাপিড ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সো আমাদের যে এত বড় একটা জনগোষ্ঠী, আমাদের এত খুব অল্প ল্যান্ড মানে কাভারেজের মধ্যে ছোট একটা দেশ, কিন্তু এত বেশি মানুষ, কিন্তু তাদেরকে যদি প্রপারলি আমরা নার্চার করতে না পারি, প্রপারলি গাইড করতে না পারি এবং প্রপার স্কিল ফ্যাসিলিটিসগুলো তাদের কাছে পৌঁছে দিতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে অনেক দূর পিছিয়ে যাব, যেটা অলরেডি আছি। তো এই রেসে আমাদেরকে আসলে টিকে থাকতে হলে যেগুলো আপনি বলেছেন, আমি যদি একদম খুবই মানে সংক্ষেপে একটু সামারাইজ করি আবারও, যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের যারা এমপ্লয়ার আছে, মার্কেট সিস্টেম আছে, তাদের একটা দারুণ সুসম্পর্ক থাকতে হবে এবং একটা রেগুলার কমিউনিকেশন থাকতে হবে, যাতে করে দুজনের চাহিদাটা মিট করতে পারে। প্লাস আমাদের লাস্ট আপনি যেটা খুবই গুরুত্ব দিয়ে বললেন যে রিলিজিয়াস ভ্যালুটাকে আসলে আমরা ধরে রেখে যেই জায়গাগুলো আসলে আমাদের সমাজে আগে থেকেই ছিল, বেশি দূরে যাওয়া লাগবে না আমাদের প্র্যাকটিসগুলোকে ইনবিল্ড করতে। আমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, ধর্মের মধ্যে যেগুলো আছে সেগুলো যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে প্র্যাকটিস লেভেলে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েদের মধ্যে ওই সচেতনতা, ওই মূল্যবোধ, ওই এথিক্সগুলো আসলে চর্চাটা বাড়বে। আর ফাইনালি আমি আপনাকে থ্যাংক ইউ দিতে চাই যে আসলে আপনি শিক্ষকদের পেইন পয়েন্টটাকে আসলে হাইলাইট করেছেন। তাদের সামাজিক মর্যাদার কিন্তু ইকুইভ্যালেন্ট দ্য এডুকেশন সিস্টেম, তাদেরকে যদি আমরা প্রপারলি প্লেস করতে পারি, ভালো শিক্ষক রিক্রুট করতে পারি, ভালো মর্যাদা দিতে পারি, আর্থসামাজিক একটা সিকিউরিটি দিতে পারি, তখন কিন্তু তাদের মধ্যেই নতুন প্রজন্ম তৈরি করার যেই আবেগ বা যেই আসলে নিষ্ঠা দরকার সেটা তৈরি হবে এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেটা পাবো, আশা করা যে তাদের মধ্যে আসলে এই দেশকে ভালোবেসে তারা বিশ্বের জন্য কাজ করতে পারবে। তো আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি আসলে একটু ক্ষমা প্রার্থী যে আমি কতটা আমার ওই পরিচয় বা লেবার ইকোনমিস্ট ওই হিসেবে আজকে আসলে কথা বলিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে কথাগুলোর টপিকগুলো ছিল আর একটু প্র্যাকটিক্যাল, এবং যেহেতু ক্রাউড এবং অডিয়েন্সও একটু ডিফারেন্ট, আমরা কোনো পলিসি ডিসকাশনে নাই, তাই আমি চেষ্টা করেছি একটু গ্রাউন্ড। অ্যাবসলিউটলি আমরা চাই যে আমাদের সাধারণ যারা অডিয়েন্স আছে, আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পরিবার,
তারা যাতে একটা ইনসাইট পায় জি। এবং পাশাপাশি কারোর জন্য যদি এখানে কোনো গাইডেন্স থাকে, আমাদের ইন্ডাস্ট্রি আছে, আমাদের এডুকেশন ইনস্টিটিউট আছে, পলিসি মেকার আছে, তারা যদি এখান থেকে কোনো কিছু নিতে পারে সেটা আমাদের জন্য সার্থকতা জি। হবে। এই পর্যায়ে আমরা এডকাস্ট স্টুডিওর আজকের পর্ব শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে সকলকেই শুভেচ্ছা যারা শেষ পর্যন্ত দেখলেন। আর এডকাস্ট স্টুডিও আপনাদের কথা বলার জন্য, কথা শোনার জন্য একটা প্ল্যাটফর্ম। আপনাদের যদি কোনো বিশেষ পরামর্শ থাকে, বিশেষ কথা থাকে শেয়ার করার জন্য আপনাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে নিয়েও কথা শুনতে চাই, শোনাতে চাই। আর পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।